গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ ৩০তম পর্ব। লেখনীতে ইশরাত ইতি। প্রণমী রেডি হয়ে তাড়াহুড়ো লাগিয়ে বলল, বাড়ির সবাই কি বেরিয়ে পড়েছে? গাড়ি স্টার্ট হবার শব্দ পেলাম। আমি যাব না। ইরফান ওর হাতটা শক্ত করে ধরল। নিচ তলায় নামতে নামতে বলল, যাবে তো আমার সাথে? বাড়িতে থেকে গিয়েছে ইসি আর পরি। শারীরিকভাবে দুর্বল তো পরিও। এই রাতে দৌড়ঝাঁপ সহ্য হবে না শরীরে। বাইকের কথা শুনে প্রণমী ভীষণ আশ্চর্য হয়ে গেল। বলল, বাইকে উঠব? হু, এতে আশ্চর্য হবার কি আছে? প্রণমী কথা বলে না, সে কখনো বাইকে ওঠেনি। ভাইয়া ওঠায়নি, ঝুঁকিপূর্ণ তাই। তবে তার খুব ইচ্ছে হতো বাইকে চড়তে, বরাবর। মনে মনে ভীষণ খুশি হলেও মাথা নিচু করে প্রণমী দাঁড়িয়ে থাকে। ইরফান ওকে একটা হেলমেট পরিয়ে দিয়ে বাইকে উঠে বলল, আমাকে ধরে বসো শক্ত করে। প্রণমী তাই করল। ইরফান বলল, 2 পা ছড়িয়ে বসো। এটা সোফা সেট নয়, বাইক। ওভাবে বসাতে ঝুঁকি থাকে। প্রণমী তাই তাই করতে লাগলো। ইরফান যা যা বলছে। ইরফানের 2 কাঁধে হাত প্রণমীর। ইরফান হাত দুটো টেনে নিয়ে নিজেকে পেঁচিয়ে ধরল। প্রণমী লোকটার উষ্ণতায় আর্স্ট হল। বুকের কাছে যে হাতটা রেখেছে প্রণমী, ওই হাতে টের পেল ইরফানের হৃদস্পন্দন। কি শান্ত, কি ধীর এখন। ঠিক এই লোকটার স্বভাবের উল্টো। তখন থেকে কলিং বেল বেজে চলেছে। তখন রাত প্রায় 2টো। তাহাজ্জুদ নামাজ আদায় শেষে সামান্য ভেজা চিড়ে মুখে দিয়ে কাজী আফতাব উদ্দিন বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বৃদ্ধ স্ত্রীর সাথে নিউমার্কেট রোডের এই ফ্ল্যাটে কাজী একা থাকেন। ছেলেমেয়েরা সব যে যার সংসার নিয়ে বিভিন্ন শহরে ব্যস্ত। আফতাব উদ্দিনের স্ত্রীর ঘুম খুব গাঢ়। তার ঘুম না ভেঙে আফতাব উদ্দিন নিজেই গিয়ে দরজা খুলে দিল। এবং সাথে সাথে খেলো একটা ঝটকা। ইরফান তাকিয়ে আছে স্বাভাবিক ভঙ্গিতে। তবে কাজী আফতাব উদ্দিন থরথর করে কাঁপছে। প্রণমীর হাত ধরে দাঁড়িয়ে ছিল ইরফান। স্বাভাবিক গলায় কাজীকে সালাম দিল। কাজী আফতাব উদ্দিন ঢোক গিলে নিয়ে সালামের জবাব দিয়ে বলে, কি চাই নানু ভাই? আপনাকে আমাদের সাথে যেতে হবে। কোকো কোথায়? বিয়ে পড়াতে। হাঁসফাঁস করে ওঠে আফতাব উদ্দিন। বলে, তোমাদের না 2বার বিয়ে হলো? আর কত? কথাটা শুনে প্রণমী কেন জানি খুব লজ্জা পেল। ইরফান বলে উঠল, বিয়েটা আমাদের নয়। বিয়েটা আমার ছোট বোনের। সিটি হসপিটালে যেতে হবে। রেজিস্ট্রার খাতা আর টুপিটা নিয়ে চলুন। হসপিটালে? হসপিটালে যেতে হবে বিয়ে পড়াতে? এইবার কাজী আফতাব উদ্দিন চেতে গিয়ে বললেন, পারবো না আমি। তোমাদের বাড়ির একটা বিয়ে আর আমি পড়াবো না। যথেষ্ট করেছো তোমরা, যথেষ্ট। অনেক ধৈর্য ধরেছি আমি। আমাকে যদি এভাবে বিরক্ত করতে থাকো তবে কিন্তু আমি থানায় কমপ্লেইন করব। ইরফান কাজীর রাগ দেখে বাঁকা হাসল। পরপর বলল, কোন থানায় কমপ্লেইন করবেন? চলুন, বিয়েটা পড়ানো হয়ে গেলে আমি নিজে যাব আপনাকে নিয়ে। কাজী হতাশ হয়ে প্রণমীকে দেখে বলে, কি শুরু করেছো তোমরা? একটা জোর জবরদস্তির বিয়ে দিয়ে কি মজা পাচ্ছ? প্রণমী এইবার নড়েচড়ে উঠল। নিচু গলায় কাজীকে বলল, না না দাদু। এটা কোনো জোর জবরদস্তির বিয়ে নয়। আসলে আমার ননদের দাদা শ্বশুরের ক্রিটিক্যাল কন্ডিশন। তাই তাড়াহুড়ো করে বিয়েটা হচ্ছে। আমার ননদ রাজি তো। আফতাব উদ্দিন প্রণমীর কথা শুনে সামলে নিলেন নিজেকে। বললেন, সব সময় আমিই কেন? ইরফান 2 কদম এগিয়ে গিয়ে বলে, কারণ এটা আপনার শাস্তি। শাস্তি? হ্যাঁ। আমার বোনের বিয়েটা আমার পরিবারের অমতে দিয়েছেন। এরপর নিজেকে আর ওদের বাঁচাতে যে ভুলভাল যুক্তি দাঁড় করেছিলেন সেদিন, তার শাস্তি এটা কাজী নানা। আপনি জীবিত অবস্থায় আমাদের বাড়িতে যে কয়টা বিয়ে হবে, সব আপনাকেও পড়াতে হবে। বাচ্চাদের মতো মন খারাপের সুরে কাজী বলে উঠল, আর কয়জন বাকি আছে তোমাদের বাড়িতে? বেশি না, এই প্রজন্মে আর একজন আছে। ইহান তাজওয়ার মির্জা। আর পরের প্রজন্মে আপনাকে জ্বালাবো না, কারণ ততদিন আপনি লাস্টিং করবেন না। মুখটা কাচুমাচু করে দাঁড়িয়ে রইল কাজী, আর কোনো কিছু না বলে। ইরফান বাড়ির ড্রাইভারকে কল করে বলল, গাড়ি এসেছে। আচ্ছা কাজী সাহেবকে রেডি করিয়ে আনছি। দাঁড়ান। কল কেটে কাজীকে দেখল ইরফান। বেশ শান্ত সুরেই বলল, চুপচাপ রেডি হয়ে গাড়িতে গিয়ে বসুন নানা। সোজা সিটি হসপিটাল যাবে গাড়ি।
যদি মাঝপথে নেমেছেন তো আমি কিন্তু বাইক নিয়ে আপনার পেছনে আছি। উজ্জ্বল কেবিনের কাঁচ গলিয়ে দৃষ্টি দিয়ে রেখেছে নিজাম মাহমুদের দিকে। সৃষ্টিকর্তার কৃপায় অবস্থা খানিকটা স্থিতিশীল। হার্টে পরাতে হবে রিং। বিয়েটা হয়ে গেলেই যত দ্রুত সম্ভব সার্জারি হবে। দুজন স্পেশালিস্ট আসছে। লাল বেনারসি গায়ে জড়িয়ে দূরে দাঁড়িয়ে উজ্জ্বলকে দেখছে সেহা। বড়রা ওয়েটিং রুমের বিভিন্ন স্থানে শুকনো মুখে বসে আছে। ইনুপ্রীতম এসে পৌঁছেছে। ঠিক রাত 2:30 নাগাদ কাজী আফতাব উদ্দিন এসে পৌঁছালেন হসপিটালে। তার পেছনে পেছনে ওয়েটিং রুমে ঢুকলো ইরফান প্রণমী। ঋতু ওদের দেখে অবাক, এগিয়ে গিয়ে মৃদু ধমক দিল ইরফানকে, ওকে আনলি কেন? বারণ করলাম তো। বৃষ্টিতে তো ভিজে গিয়েছিস দুজনে। বাইরে খুব বৃষ্টি। বাইকে থাকায় ইরফান প্রণব দুজনেই ভিজে গিয়েছে। ইরফান জবাব না দিয়ে মায়ের আঁচল টেনে নিজের মাথাটা মুছে নেয়, পর পর আরও একটা কাজ করে ইরফান। ঋতুর আঁচল দিয়ে প্রণমীর মাথাটাও মুছিয়ে দেয়। ঋতু ছেলেকে দেখতে থাকে। আর প্রণমী পাচ্ছে লজ্জা। লোকটা একটু বেশিই করে। যদি তার শাশুড়ি মাইন্ড করে এসব নিয়ে কথা শোনায়। প্রণমী কটু কথা, খোঁচা মেরে কথা শুনতেই পারে না একদম, তার কষ্ট হয়। ঋতু চুপচাপ মিনিট খানেক ছেলে আর ছেলের বউকে দেখে একটা লম্বা শ্বাস ফেলে। মনে মনে একটা বিষয় তাকে প্রশান্তি দেয়। ছেলে দুটো যুবক ইলহাম মির্জা হয়নি। হোক, যেমন হয় হোক, বউয়ের পাগল হোক, বউ পাগল হোক। অন্তত যুবক বয়সের ইলহাম মির্জা না হোক। এরপর ঋতু নিজেই আঁচল টেনে নিয়ে ইরফানকে সরিয়ে দিল, ধুর ভালো করে মুছতেও পারিসনি। আর প্রণমীকে এটা কি জামা পরতে দিয়েছিস তুই? মুরব্বি আছে এখানে এত। তোর কি বুদ্ধ শুদ্ধি নেই? ইরফান হাসতে হাসতে পাশে সরে দাঁড়ায়। ঋতু প্রণমীর মাথা মুছিয়ে দিয়ে শক্ত গলায় বলল, এসেছো আর যাই করেছো। বিয়ে হয়ে গেলে তাড়াতাড়ি চলে যাবে ইরফানকে নিয়ে। ভিজে একাকার হয়েছো। কেবিনের দরজা হাট করে খুলে রাখা হয়েছে। একজন ডক্টরের থেকে পারমিশন নিয়ে উজ্জ্বল আর সেহা এসে সেই খুলে রাখা দরজার সামনে দুটো চেয়ার পেতে বসল। ওয়েটিং রুমের বড় সোফাটাতে কাজী বসেছে। ইনু গিয়ে টেনে দিল সেহার ঘোমটা। সেহা অত কিছু খেয়াল করছিল না। তার দৃষ্টি কেবিনের ভেতরে বিশেষ সুরক্ষা সরঞ্জামে আবৃত বৃদ্ধ লোকটার দিকে। না কথা বলছে, না চোখের পাতা ফেলছে। ছলো ছলো চোখে তাকিয়ে দেখছে সেহা আর উজ্জ্বলকে। সেহা ঘাড় ঘুরিয়ে পাশে বসে থাকা লোকটাকেও দেখল। সাদা ধবধবে পাঞ্জাবিটাতে মানিয়েছে বেশ। কাজী বিয়ে পড়াতে শুরু করে। এবং সবাইকে সাক্ষী রেখে উজ্জ্বল মাহমুদ এবং শ্রাবন্তী সেহা দুজনেই মনে কোনো জোরতা না রেখে কবুল বলে। নিজাম মাহমুদ নাতির বিয়ে দেখে দুচোখ বন্ধ করে নেয়। ভেতরে ভেতরে স্বস্তির শ্বাস ফেলে চোখের পানি ছেড়ে দেয় নিশ্চুপ। রাত বাড়ছে। বাড়ছে সকলের উদ্বিগ্নতা। স্পেশালিস্ট এসে এখনো পৌঁছায়নি। উজ্জ্বল তার সদ্য হওয়া শ্বশুর বাড়ির লোকের আন্তরিকতায় আপ্লুত। অনুরোধ করে সবাইকে, সবাই যাতে বাড়ি গিয়ে বিশ্রাম নেয়। এভাবে কতক্ষণ হাসপাতালে থাকা যায়? শুরুতে বড়রা কেউ মানেনি কথাটা। শুধুমাত্র ইরফান প্রণমী, ইনুপ্রীতম আর ইহানকে পাঠিয়ে দিয়েছে বাড়িতে। কিন্তু শেষটায় উজ্জ্বলের অনুরোধের কাছে হার মানল সবাই। এমনিতেও এটা ঠিক, এতজন মিলে এভাবে থাকাটা উচিত নয়। এটা দৃষ্টিকটু। অথরিটি বিরক্ত হয়, অন্যান্য ক্রিটিক্যাল যে পেশেন্টগুলো আছে আশেপাশের কেবিনে, অনেক সময় তাদেরও সমস্যার কারণ হয়ে যেতে হয়। তাই সবাই বাড়ি যাওয়াটাই ঠিক ধরে নিল। সকালে সার্জারি। তখন না হয় আসা যাবে। এক কোণে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে সেহা। ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে কারণ ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না সে। সে টের পাচ্ছে তার সমস্ত শরীর অস্বাভাবিক মাত্রায় কাঁপছে। ঘুমটা খসে পড়েছে সেদিকে তার খেয়াল নেই। দৃষ্টি অদূরে কেবিনের দরজার সামনে ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে থাকা লোকটার সারা গায়ে নিবন্ধ। ওই লোকটা তার স্বামী। হ্যাঁ, স্বামী। খুব ভারী একটা শব্দ সেহার কাছে। অন্তত মামিদের দেখে সেটাই শিখেছে ছোট থেকে। ওই রকম একটা ভারী সম্পর্কের দাবি নিয়ে লোকটা দাঁড়িয়ে আছে। সেহার এখন কি করা উচিত সে বুঝতে পারছে না। মামিদের জিজ্ঞেস করবে। আলো আর ঋতু মেয়েকে ওভাবে কাঁপতে দেখে এগিয়ে এলো। কি হয়েছে? শরীর খারাপ লাগছে। দুপাশে মাথা নাড়ে সেহা। অতঃপর লম্বা একটা শ্বাস ফেলে বলে, তোমরা চলে যাচ্ছ? হ্যাঁ। আমার কি এখানে ওনার পাশে থাকা উচিত মামি?
প্রশ্নটি করে সেহা দুই মামির মুখ দেখতে থাকে আগ্রহ ভরে। আলো হালকা গলায় বলল, তোর মন কি বলছে? উচিত। তবে উচিত। স্বামীর প্রতি যেটুকু কর্তব্য পালন করতে হয়, মন থেকে করতে হয়। সেহা গুটিয়ে দাঁড়িয়ে রইল। আর কিচ্ছুটি বলল না। বড়রা চলে গেলেও ওখানে ঠায় দাঁড়িয়ে থাকলো দীর্ঘ সময়। তারপর ওর হুঁশ ফিরল তখন, যখন ফজরের আজান হলো। আশেপাশে তাকিয়ে দেখল লোকটা কোথাও নেই, লোকটা তার দাদুর কেবিনে। সেহা ধীর কদমে গিয়ে দরজায় দাঁড়িয়ে রইল, চেয়ে রইল ফ্যাল ফ্যাল করে। নিজামের বৃদ্ধ ডান হাতটা আলতো করে ধরে রেখেছে উজ্জ্বল। সেই হাতটা, যে হাতটা উজ্জ্বলের মাথায় ছিল এতদিন। নিজাম মাহমুদ কষ্ট করে একটু হাসার চেষ্টা করে এতক্ষণে বলে উঠল, কেমন দিলাম। অতি ক্ষীণ সে আওয়াজ। উজ্জ্বল আর সামলে রাখতে পারল না নিজেকে। দাদুর হাতটা টেনে কপালে ঠেকিয়ে কেঁদে দিয়ে বলল, জঘন্য দিয়েছ, অতি জঘন্য। নিমিষেই চমকে ওঠে সেহা। নির্নিমেষ তাকিয়ে থাকে লোকটার দিকে। সে কি ভুল দেখেছে? ওই লোকটা কাঁদছে। পুরুষ লোকটা। এক অবিশ্বাস্য দৃশ্য সেহার চোখে। তার কখনোই ছিচকাদুনে পুরুষ মানুষ পছন্দ ছিল না, পুরুষের শক্ত খলসটাই বরাবর তাকে টানত। যেমন ছিল রাগী মির্জা। পুরুষের চোখের জল বিরক্তিকর ছিল সেহার কাছে। আজ চোখের সামনে নিজের সদ্য হওয়া বরকে ওভাবে অবুঝ বাচ্চাদের মতো কাঁদতে দেখে সেহা হকচকাল। এই পুরুষের সাথে তার সংসার হতে চলেছে। তবে সেহা টের পেল, তার মোটেও বিরক্ত লাগছে না পুরুষটাকে। বরং ভীষণ মায়া লাগছে। এমন মায়া, সেহার ইচ্ছে করছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে। নিজাম মাহমুদ নিজের দুর্বল হাত সরানোর ব্যর্থ চেষ্টা করলেন। পুনরায় সেই ক্ষীণ স্বরে বললেন, হাত ছাড় আমার, হাত ছাড়। এই হাতটা আর কত ধরে রাখবি? পেছনে যে দাঁড়িয়ে আছে ওই হাতটা ধরতো। ধরে দাঁড়া। আরে ছাড়ো না। এই হাতটা তোর মাথায় থাকতো, ওই হাতটা তোর বুকে থাকবে। আর কাঁদিস না। থামো না গাধা। নতুন বউ, দেখ কি সুন্দর লাগছে। তখনও বৃষ্টি থামেনি। ঝিরিঝিরি বৃষ্টিতে ভোর রাতে নিস্তব্ধ হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছে ওরা, বৃষ্টি গায়ে মেখেছে খুব ভালো করে। বারবার হাঁচি দিচ্ছে প্রণমী। হাঁচি দেওয়ার দরুন নিজেকে ছাড়িয়ে নিতে হচ্ছে ইরফানের থেকে বারবার। ইরফান বাইকের গতি কমিয়ে দিয়ে ধীরে ধীরে বলল, ধরে বসো। ছেড়ো না আমাকে। প্রণমী আবার ধরল। ওর ঠোঁট প্রশস্ত হয়েছে হাসিতে। বলল, কখনো ছেড়ো না। আমার ঠান্ডা লেগেছে, মা বকবে। হাসল ইরফান, টের পেল প্রণমী ঠক ঠক করে কাঁপছে। হঠাৎ গলা খাকারি দিয়ে বলে উঠল, শীত লাগছে। কনসেন্ট্রেশন শরীর থেকে সরিয়ে মস্তিষ্ক ব্যস্ত রাখো। কিভাবে? একটা গান করো। আকস্মাৎ চমকে উঠল প্রণমী। মনে পড়ে গেল সে বহুদিন হয় গান করে না। জোরটা ঠেকেছে গলায়। ইরফানের কণ্ঠে চেপেছে অনুরোধ। বলল, করো। বাইকের গতি আরও কিছুটা কমিয়ে দিয়েছে ইরফান। ওরা রাস্তা দিয়ে যাচ্ছে, এই দৃশ্যটা এমন যে ওরা রাজা রানী। আর দুই ধারের উঁচু উঁচু এই বিল্ডিংগুলো কুর্নিশ করছে ওদের। চুপ কেন? একটা গান। মাত্র একটা। প্রণমীর চোখের কোণে জল চিকচিক করছে হঠাৎ। শক্ত করে দুহাতে পেঁচিয়ে ধরে লোকটাকে গেয়ে উঠল। আপকি নাজরনে সামজা পেয়ার কে কাবিল মুঝে। দিল কি এ ধারকান ঠাহের যা, মিল গাই মানজিল মুঝে। আচমকা বাইক থামায় ইরফান। প্রণমী চমকে উঠে গান থামিয়ে বলে ওঠে, কি? ইরফান কয়েক সেকেন্ড দেখল ওকে। পরপর শান্ত স্বরে বলল, বাড়িতে গিয়ে শুনব। এখন গেও না। ভিজেপুরে বাড়িতে ওরা সবার আগেই পৌঁছালো। দরজা খুলে দিল পরই। ঘরে ঢুকে প্রণমী তখন জামা পাল্টে নিতে ব্যস্ত হলো। কুর্তির পেছনে থাকা ফিতেটা খুলতে না পেরে সাহায্য চাইল ইরফানের কাছে। ইরফান এগিয়ে গিয়ে সুন্দরভাবে খুলে দিল ফিতেটা। প্রণমী যখন নতুন একটা সুতি সালোয়ার স্যুট গায়ে জড়িয়ে বেরোলো। ইরফান ওকে দেখতে লাগলো চুপচাপ, দুহাতে ঘুরিয়ে ওকে দাঁড় করিয়ে ভীষণ নরম গলায় বলল, এবার গাও। আসলে তখন আমি তোমাকে দেখতে পাচ্ছিলাম না। প্রণমী লজ্জা পেয়ে বলল, এখন বাদ দিন। আমার শীত করছে না। ইরফান চোখ মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে, প্রণমী যেন বুঝতে পেল ওর রাগ। 2 মিনিট চুপচাপ থেকে গেয়ে উঠল, জি হামে মঞ্জুর হে, আপকা হে ফায়সালা। ইরফান হাত ধরে বুকে টানল মেয়েটাকে। প্রণমী গান থামিয়ে দিতে বলল, এই লাইনটা আবার গাও। প্রণমী পুতুলের মতো মাথা দুলিয়ে গাইল আবার। ইরফান কোলে তুলে নিল মেয়েটাকে।
বিছানার কাছে ধীর পায়ে এগিয়ে যেতে যেতে ঘন প্রশ্বাস ফেলে বলল, আসলেই মঞ্জুর। আসলেই। লোকটার এই হুটহাট পাগলামিতে সবসময় নাক চোখ কোচকালেও প্রণমী এইবার ফুঁপিয়ে ওঠে। ইরফান বিরক্ত হয়ে বলে, থামা যাবে না। গাইতে থাকো। প্রণমী তাই করতে লাগলো, অতি কোমল আদুরে ভেসে যেতে যেতে খুব আবেগে গাইতে থাকলো। জি হামে मंजूर है आपका ये फैसला, काहे राही है हार नजार, बांदा पारबार शुक्रिया, दो जहां की आज खुशियां हो गई हासिल मुझे, आपकी नजरों ने समझा प्यार की काबिल मुझे। গুনে গুনে 60টা দিন পেরিয়েছে সেহার বিয়ের। অবাক দৃষ্টিতে থ্রিডি সিস্টেম ক্যালেন্ডারের স্ক্রিনে তাকিয়ে থেকে ব্যস্ত হাতে নিজের জামাকাপড় গুছিয়ে নেয় ব্যাগে। 2 মাস পেরিয়ে গেল। কথা থেকে কি হয়ে গেল সে টেরই পেল না কিছু। হ্যাঁ, তবে শুধু টের পেয়েছে লোকটার সাথে তার পরিচিতি বেড়েছে। লোকটার পছন্দের রং সাদা জেনেছে, লোকটা তাকে কিছু উপহার দিয়েছে, সে লোকটাকে কিছু উপহার দিয়েছে। এই তো। এই 2 মাসে মাসের সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা শেষ করেছে ভীষণ ব্যস্ততায়। রাজশাহীতে সে চলে এসেছিল বিয়ের 3 দিন পরেই। নিজাম মাহমুদের সার্জারি হওয়ার পরে তার জ্ঞান ফেরা এবং একটা স্থিতিশীল অবস্থা নিশ্চিত করেই সেহা শহর ছেড়েছিল হুট করে দেওয়া এক্সাম রুটিনের চাপে। বিয়ের 2 মাসে উজ্জ্বল প্রতি সপ্তাহে এসে দেখা করেছে রাজশাহীতে সেহার সাথে। তবে রেস্তোরাঁর বাইরে কোথাও দুজনের সাংসারিক জীবনের আলাপ পাড়ার সুযোগ হয়নি। দুজন দেয়নি দুজনকে সে সুযোগ। শান্ত বহুবার অ্যাপার্টমেন্টে নিমন্ত্রণ করলেও উজ্জ্বল যায়নি সেখানে। তার ইচ্ছে অনুষ্ঠান করে বউ তুলে নেওয়ার পরেই হোক সবকিছু স্বাভাবিকভাবে। সেহা ব্যাগ গোছাচ্ছে কারণ আজ সে রাজশাহী ছাড়বে। অনেক কাঠখড় পুড়িয়ে এই 2 মাসে মাইগ্রেশন করেছে ঢাকায়। এটা বড়দের সিদ্ধান্তে হয়েছে। সামনের সপ্তাহে তাদের বিয়ের অনুষ্ঠান। অতঃপর সেহা চলে যাবে তার স্বামীর বাড়িতে। উজ্জ্বলের অবশ্য আপত্তি ছিল না সেহা একাডেমিক লাইফটা দূরে থেকে পড়াশোনায় মনোযোগ দিলে। তবে সেহার মামিরা কেউ মানলেন না। সবার কথা, বিয়ের পরের নাজুক সময়টাতে যদি হাজবেন্ড ওয়াইফের মধ্যে দূরত্ব থাকে, এই দূরত্ব থেকে যায় বরাবর, আজীবন। কি জানি। সেহা বোঝে না ওসব। সে শুধু আগ্রহ পাচ্ছে লোকটাকে জানতে, তাই আগ্রহ পাচ্ছে লোকটার কাছে যেতে। ব্যাগেজ গুছিয়ে সেহা নিজেও তৈরি হয়ে নেয়। শান্ত যাবে না তার সাথে, বড় দাদান ব্যস্ত, ইরফান মির্জা আসুক সেহা চায় না। তাই সবাইকে জানিয়েছে একা একাই সে পৌঁছাবে ঢাকাতে। সে তো আর ছোট নয়। চুলে চিরুনি বসাতেই সেহার ফোন বেজে ওঠে। লোকটার সাথে তার সকালে খুব একটা কথা হয় না। হয় বিকেল আর রাতেই। আজ এত সকালে উজ্জ্বলের কল পেয়ে সেহা অবাক হয়ে কলটা রিসিভ করতেই ওপাশে ব্যস্ত গলা শোনা যায়, তুমি কি উঠেছ? হ্যাঁ, আমি তো রেডি হচ্ছিলাম। কিন্তু কেন? আমতা আমতা করছে উজ্জ্বল, যেন খুব সংকোচ তার। তোমাদের অ্যাপার্টমেন্টের কলাপসিবল গেট বন্ধ। আমি ঢুকতে পারছি না, তোমার ব্যাগেজগুলো কিভাবে নামাবে? হতবাক সেহা বলল, মানে? আপনি এসেছেন? হ্যাঁ। কেন? বিস্ময়ভিভূত সেহা হা করে আছে প্রশ্নটি করে। কেন আবার? তোমাকে নিতে। আচ্ছা কেয়ারটেকারকে কল করে বলো গেটটা খুলে দিতে। আমি নামাবো ব্যাগেজ, আঙ্কেলকে কষ্ট করতে হবে না। ঘোর কাটছে না সেহার। এই লোক তাকে নিতে এসেছে। কিন্তু এমন তো কথা হয়নি। তবে কেন এসেছে? এটাও বুঝি স্বামীর দায়িত্ব। সত্যি বলতে অপরিচিত থেকে পরিচিত তারা হয়েছে অনেকটাই। তবে সেখানে স্বামী স্ত্রী সুলভ আন্তরিকতা খুব কমই থাকে, থাকে জোরতা। এই 2 মাসে যে কয়বার তারা সাক্ষাৎ করেছে লোকটা ড্রেস থেকে শুরু করে সবকিছু গিফট করেছে সেহাকে, ওই যে স্বামীরা যেভাবে করে। তবে আজকের এইটুকু সেহার বিস্ময়, হৃদস্পন্দন বাড়িয়ে দিল। খুব ব্যস্ত লোক, এই ভোরে এসেছে তাকে নিতে। শান্তর গলার শব্দ পেয়ে সেহার ঘোর কাটল। তাড়াহুড়ো ভঙ্গিতে শান্ত সদর দরজার দিকে এগিয়ে যাচ্ছে, আরে কি আশ্চর্য! ছেলেটা এমন একটা কাজ করে বসল। গেট খুললে উজ্জ্বল ফ্ল্যাটে ঢুকল। আজ অক্টোবরের 1 তারিখ, অক্টোবরের প্রথম ভোরের প্রথম সাদা শিউলির মতো সতেজ লোকটাকে সাদা শার্টে দেখল সেহা। একটু অস্বস্তি হলো তার, এই লোকটাকে যে কয়বার দেখে নিজেকে খুবই ছোট মনে হয় সেহার, সৌন্দর্যের দিক থেকে। পুরুষ মানুষের এত সুন্দর হতে নেই। উজ্জ্বল তাকিয়ে আছে নির্নিমেষ, মেয়েটাকে প্রথম যেভাবে দেখেছে, দিনকে দিন পরীক্ষার টেনশনে একেবারে স্বাস্থ্য খারাপ করে ফেলেছে, কিচ্ছুটি আগের মতো নেই,
তবে যেটা বরাবর থেকে গিয়েছে সেটা হলো মায়া আর মাসুম মাসুম ভাবটা, যেটা ওই চশমার নিচের চোখ দুটোয় আছে। শান্ত জামাইকে নিয়ে কি করবে না করবে দিশা খুঁজে পাচ্ছে না। বসতে বলে উত্তেজিত গলায় বলল, এভাবে আসলে এত ভোরে কষ্ট করে কেন? আসলে আসলে তোমাকে বলা হয়নি বাবা, অনুষ্ঠান এখনো হয়নি, সবকিছু স্বাভাবিক হয়নি তাই। উজ্জ্বলের শান্ত দৃষ্টি তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ভদ্র মেয়েটির মুখে। শ্বশুরকে বলল, সবকিছু স্বাভাবিক হয়নি, বিয়েটা তো অস্বাভাবিক নয়। অনুষ্ঠান হোক বা না হোক, আসা যাওয়া হোক বা না হোক, বউ তো আমার। চমকে উঠে চোখ তোলে সেহা। বউ সম্বোধনটা তার লজ্জা বাড়িয়ে দিয়েছে। উজ্জ্বলের ঠোঁটের কোণে স্মিত হাসির রেখা। চোখ নামিয়ে উঠে দাঁড়িয়ে শ্বশুরের হাত থেকে চায়ের কাপ নিয়ে কাপটা রাখে, তারপর শান্তকে আগে বসতে বলে নিজেও বসে। নিজাম কাকার কি অবস্থা? জি ভালো। গত পরশু কথা হয়েছে আমার। সাবধানে রেখো। আর সেহা, ঢাকা পৌঁছেই আগে দাদুকে দেখা দিবি, ঠিক আছে? সেহা চুপচাপ মাথা নাড়ায়। উজ্জ্বল ঘড়িতে সময় দেখে উঠল। সকাল 8:30টার মেট্রো রেল ধরতে হবে। সেহাকে তাড়া দিয়ে শান্তর থেকে বিদায় নিয়ে ওর ব্যাগেজ নিয়ে নামল নিচে। সংকোচে গুটিয়ে গিয়ে সেহা লোকটার পিছু পিছু নামল। মেট্রো স্টেশনে ভিড়ের মাঝে হাঁটছে দুজন টিকিটটা নিয়ে। উজ্জ্বল হালকা গলায় বলে যাচ্ছে, গাড়ি নিয়ে আসার ইচ্ছে ছিল, তবে ড্রাইভার ছুটিতে। নিজে ড্রাইভ করব সে শক্তি গায়ে নেই। গত 3 রাত জেগে একটা কেস স্টাডি করে যাচ্ছি। তবে আসতে গেলেনি বা কেন? দাদু জোর করেছে। আমি তো ছোট নই। নিশ্চুপ হাসে উজ্জ্বল, পর পর বলে, তুমি ছোট নও, তুমি আমার স্ত্রী। এবং দেশের পরিস্থিতি ঠিক নেই। আই কান্ট টেক এনি রিস্ক। সেহা মোহিত হয় লোকটার কথাতে। কথাগুলো সাবলীল, তবে সেহা ভীষণ শিহরিত হয়। একটা অদ্ভুত প্রশান্তি তাকে ঘিরে ফেলে চারদিক থেকে। উজ্জ্বলের পিছু পিছু ট্রেনে উঠে সেহা বসল। উজ্জ্বল ওকে বসিয়ে রেখে বাইরে এসে কিছু স্ন্যাক্স কিনে নিয়ে সেহার সামনে এক এক করে সব সাজিয়ে রাখে, এমনকি টিস্যু পেপারটাও। সেহা চুপচাপ দেখতে থাকে মানুষটাকে। মানুষটার চোয়ালে গম্ভীরতা। এত ভারী কি এক সুদর্শন লোক। সেহা শুনেছে বয়স্ক লোক বিয়ে করলে একজন দারুণ অভিভাবক পাওয়া যায়, তবে তার কাছ থেকে যত্ন পাওয়া গেলেও রোমান্টিকতা খুব একটা আশা করা যায় না। তবে এখন সেহার মনে একটা কথা ঘুরছে, রোমান্টিকতার থেকে পুরুষের যত্নমাখা এই গম্ভীরতাটুকু বেশ উপভোগ্য, বেশ আকর্ষণীয়। ট্রেন চলতে শুরু করলে দুজন ছেলে এসে সেহার পাশে বসতে যায়। উজ্জ্বল তড়িৎ উঠে মাঝখানটাতে বসে সেহাকে আড়াল করে রাখে। সেহা চুপচাপ হাসে, দৃষ্টি ঘুরিয়ে সম্মুখের জানালা থেকে শরতের ফোকা ফোকা আকাশ দেখে। টেবিলে শুধুমাত্র ইরফান ছিল। সে নাস্তা করছে। ঋতু আর আলো রান্নাঘরে। প্রণমী রান্নাঘরের সম্মুখেই একটা লোয়ার কেবিনেটের ওপর বসে আছে চুপচাপ। সামিন এসে বসল ডাইনিংয়ে, তার শান্ত দৃষ্টি ইরফানকে দেখছে। আজ এখানে একটা ছোটখাটো ঝামেলা বাঁধবে আলো জানে। তাই সে সরছে না চাচা ভাইপোর মাঝখান থেকে। প্রণমীকে বলল, ওপরে গিয়ে বিশ্রাম করো, ইসির শরীর ভালো নেই। ওর সাথে গিয়ে গল্প করো। একটু পরে যাই বড়মা। কেন? কয় সেকেন্ড চুপ থেকে মিনমিনে স্বরে প্রণমী বলল, উনি অফিসে চলে গেলে যাব। আলো দেখতে থাকে মেয়েটাকে। দিন দিন বড্ড মায়া মায়া হয়ে ধরা দিচ্ছে মেয়েটা এই সংসারে, তাদের ছেলের জীবনে। বহুলাংশে না হলেও ইরফান অনেকটাই গৃহস্থী, গোছালো আর শান্ত হয়েছে এই মেয়েটির আগমনে। খাওয়া শেষ করতেই ইরফান বড় বাবার মুখের দিকে তাকায়। সে জানে না সে কি করেছে, তাই ভ্রু উঁচায়। শামিন বলল, এসব কি শুনছি? কি শুনছো? তোমার নামে সবসময় কমপ্লেইন আসে, কর্মচারীদের সাথে তোমার আচরণ ঠিক নয়। আর কত ইরফান? অফিসটা এখন থেকে পুরোপুরি তোমাকে সামলাতে হবে। তুমি যদি কর্মচারীদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না গড়তে পারো, তোমার বাবা কিন্তু অনেক দক্ষ ব্যবসায়ী ছিলেন, প্লিজ তার মতো হও। কর্মচারীদের সাথে ফ্রি হও, এতটা কঠোর? পানি খেলো ইরফান, বলল, সে কি কথা বড় বাবা? আমি কঠোর? আমি তো গতকালও একজনের চাকরি বাঁচাতে হেল্প করলাম। কি করে? কি করে আবার? মুখের গালি নিয়ন্ত্রণ করে। গা ছাড়া ভঙ্গিতে বলল ইরফান। শামিন থমথমে মুখে বসে আছে। প্রণমী আর আলো হেসে ফেলে, তবে শব্দ না করে।
ঋতু এসে ছেলের বউকে বলে, এত হাসি পাচ্ছে, তোমাকে আনা হয়েছে ওকে শোধরাতে, উল্টো তুমি ওর মতো হো না। প্রণমী মুখ চেপে ধরে। শামীম ছেলেকে কিছু বলতে যাবে, ইরফান ব্লেজার হাতে নিয়ে উঠে দাঁড়ায়, বলে, কঠোর নই, মাসে মাসে 1.5-2 লাখ টাকা চুরি হয়, তাই একটু রাগারাগি করি সবাইকে, একটু বকি। তুমি আরাম করো। রাগ নামিয়ে চুপচাপ বসে থাকে শামীম। ইরফান টিফিন বক্স নিয়ে বেরিয়ে যায়। আজ সেহা আসবে, উজ্জ্বল দুপুরে খাবে। রান্নাঘরে প্রচুর কাজ। শামীম অফিসের থেকে মনোযোগ সরিয়ে মনোযোগ দেয় বাজারের লিস্টে। আগে এসব গৃহস্থালী ব্যাপার স্যাপারে আগ্রহ পেত না শামীম। আশ্চর্যের বিষয়, এখন পাচ্ছে। এখন তার বাজারের লিস্ট করতে ভালো লাগে, ছেলেমেয়েদের জন্য চিন্তা বাদ দিয়ে ওদের বাচ্চা কাচ্চা কেমন দেখতে হবে, সেসব ভাবতে ভালো লাগে। আজ 1.5 মাস পরেই, হ্যাঁ ঠিক 1.5 মাস পরেই মুখোমুখি হলো ওরা। শেষ দেখা হয়েছিল হসপিটালে, নিজাম মাহমুদের অসুস্থতায়। পারিবারিকভাবে দেখা। এরপর 2 মাসের দালান ভাড়া প্রেরণা তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে পাঠিয়েছে। বহুবার বহুবার ওই ভদ্রমহিলা তার আচরণে বুঝিয়েছে সে কতটা নির্বোধ, বহুবার রাগিয়ে দিয়েছে ইহান তাজওয়ার মির্জাকে। লুকিয়ে পালিয়ে কোনো সত্যি থেকে বাঁচা যায়। লুকিয়ে পালিয়ে কারো প্রেমময় আমন্ত্রণ থেকে বাঁচা যায়। নিজেকে বাঁচানো যায়। নির্বোধ ভদ্রমহিলা বুঝতে চান না। সেজন্য মানসিক দৃঢ়তা থাকলেই যথেষ্ট। তা যদি নাই থাকে তবে এত লুকোচুরি কেন? মনকে স্বাধীনতা না দিয়ে মনের গলা চেপে ধরলেই সব হয়ে যাবে। আজ অক্টোবরের 1 তারিখ, হ্যাঁ, আপন সকাল সকাল কোথা থেকে জানি এক ঝুড়ি শিউলি এনে ক্লাবে রেখেছে। শুভ্র পাপড়ি আর গাঢ় কমলা বোটা। কাকতালীয়ভাবে ভদ্রমহিলা আজকে অক্টোবরের প্রথম শিউলি হয়েছে। ধবধবে সাদা শাড়ি আর গাঢ় কমলা রঙের ব্লাউজ। এবং তাকে শিউলি ফুলের মতোই মোহনীয় লাগছে, সতেজ লাগছে। ইহান গেটে ঢুকতে গিয়েও ঢুকলো না, মনে হলো তার পা দুটো কেউ আটকে রেখেছে, অদৃশ্য কেউ বলছে, দেখতে থাক মন ভরে। এটুকু দেখলে খুব বর্ষর অপরাধ তুই করবি না। প্রেরণার মুখের সতেজতা ততক্ষণ বজায় ছিল যতক্ষণ সে ইহানকে দেখেনি। লোকটাকে দেখেই থামলো তার পা, অদ্ভুত ঝাঁকুনি দিল ফিনফিনে শরীরটা। জানতো এভাবে পারা যাবে না এড়িয়ে থাকতে, এটা কি সম্ভব? বুক ভরে শ্বাস নিয়ে নেয় প্রেরণা। সেদিন হঠকারী হয়ে লোকটাকে ব্লক করেছে সেই, প্রেরণা নিজেও জানে ইহান তাজওয়ার মির্জা বুদ্ধিমান মানুষ, এই বাচ্চামোর মানে পড়ে নেবে, এবং হয়তো খুব বেশিই ভেবে নেবে যে প্রেরণা নিজের মন নিয়ে দৃঢ় নয়। এখন এখন কি করবে সে? লোকটা ইনুর দাদান, প্রণর ভাসুর। প্রেরণার নিজের কাছেই তার জায়গাটা খুব সম্মানের, কেন পারে না প্রেরণা রেগে যেতে? ইহানের কঠিন চোয়াল দেখে আরো আর্স্ট হয় প্রেরণা। এগিয়ে গিয়ে সালাম দেয়। ইহান চুপচাপ সালামের জবাব দিয়ে চলে যায়। ভদ্রমহিলার কাঁপুনি তার নজর এড়ায়নি। যেতে যেতে দুর্বোধ্য হাসে ইহান, ঠোঁটে ঈষৎ হাসির রেখা, অস্ফুটে বলল, নির্বোধ নীলিমা। প্রেরণা দাঁড়িয়ে থাকে ঠায়। এটা কি হলো? লোকটা তাকে দেখলে আটকে রাখার ফন্দি খুঁজে বেড়াতো, আজ এভাবে ইগনোর করলো। খুব বেশিই মানে লেগেছে নাকি ব্লক করাতে? হঠাৎ কেন জানি খুব হাসি পেল প্রেরণার, ইহানকে তার এই মুহূর্তে একটা 18-র ইগোওয়ালা তরুণ ছেলেটিই মনে হচ্ছে। হাসতে হাসতে প্রেরণা এসব ভাবে, আবার ভাবতে ভাবতে মুখটা ফ্যাকাশে হয়। লীলাবালি, লীলাবালি, বর অযুবতী সৈগ, কি দিয়া সাজাইমু তোরে। প্রণমী, ইরফান এসেছে, হয়তো তোমাকে খুঁজছে, ঘরে যাও। শাশুড়ির ডাকে উঠে দাঁড়ায় প্রণমী। এইমাত্র ইসির ঘরে আড্ডা দিচ্ছিল গানে গানে ইসি আর সেহার সাথে। এর মাঝে আসতে হলো লোকটাকে। আর আসলেও খুঁজতে হবে কেন এত? প্রণমী তো কোনো কাজ করেই না। লোকটা বাড়িতে থাকলে সবসময় দরজা বন্ধ করে প্রণমীকে সামনে বসিয়ে রেখে চোখ দুটোকে উটপাখির ডিমের সাইজের মতো বানিয়ে দেখে কি আনন্দ পায় কে জানে। এত সুখ সুখ বিরক্তিটাকে প্রণমী লুকায় না, হাফ ছাড়তেই ইসি কপাল কুঁচকে বলল, এমন ভাব করছো ইরফান খুব জ্বালায় তোমাকে। সে আমরা বুঝি। বুঝেছ বুঝেই থাকো। কপট রাগ দেখিয়ে প্রণমী চলে যায়। সেহার ফোন বেজে উঠতে সেহা উজ্জ্বলের সাথে কথা বলতে একপাশে চলে যায়। 4 দিন পরেই তাদের বিয়ের অনুষ্ঠান। ইসি ওকে ওর মতো ছেড়ে দিয়ে ইকরিমিকরিকে নিয়ে ঘর থেকে বেরোয়। ইকরিমিকরি মিঠির দুটো ছানা। বয়স 2.5 মাস। ভারী গোলুমলু হয়েছে।
এই দুটোকে শুদ্ধকে দিয়ে দেওয়ার প্রমিস করেছিল ইসি। যখন জন্মেছিল তখন দিতে চাইলেও প্রেরণা নেয়নি, বলেছে একটু বড় করে দাও। আসলে খুব ছোট তো। আমি সারাদিন বাড়িতে থাকি না, শুদ্ধ টেক কেয়ার করতে গিয়ে যদি ক্ষতি করে দেয় এত ছোট বাচ্চার। ইসিও তাই দেয়নি, তবে ওরা এখন যথেষ্ট বড় হয়েছে। শুনেছে শুদ্ধ 7 দিন ধরে ঘ্যান ঘ্যান করছে ইকরিমিকরির জন্য। দোতলার লিভিং রুমে বাড়ির প্রত্যেকে ছিল। এখন অলস বিকাল। ইহান ভাত ঘুম দিয়ে ফ্রেশ হয়ে কোথাও যাবে বলে বেরুচ্ছিল, ঠিক তখনই আলো ডেকে উঠল ব্যগ্র কণ্ঠে, বেরুচ্ছিস? আচ্ছা, কার্ড দুটো নিয়ে যা। কিসের কার্ড? সেহার অনুষ্ঠানের। একটা খন্দকার আঙ্কেলকে দিবি, আরেকটা দিবি প্রেরণাদের। আর মিষ্টি নিয়ে যাস। ইহান বলল, ইনুর বাড়িতে যাব। হ্যাঁ। অসুবিধা কি? বাড়িতে গিয়েই তো কার্ড দিবি। ঋতুর মন খচখচ করে উঠল শুনে, বলল, ওর যেতে হবে কেন? ইরফান গিয়ে দিয়ে আসবে, শ্বশুর বাড়ি ওর। আলো বিরক্ত হলো। কি আশ্চর্য কথা! আজই দিতে হবে। ইহান গেলে অসুবিধা কি? ইহান এক পলক মায়ের মুখ দেখছে, এক পলক দেখছে বড় মায়ের মুখ। এর মাঝে ইসি এলো। প্রেগন্যান্সির 5 মাস চলছে, পেটটা অস্বাভাবিক রকমের বড়, কারণ ভেতরে যে একজন নেই, আছে দুজন। মুইন ফরাজির দ্বিগুণ খুশি। বাবা চাচা আর ভাইদের সামনে পেট নিয়ে খুব একটা আসে না ইসি। বড় একটা সুতির ওড়নায় ঢেকে ইকরিমিকরিকে নিয়ে এগিয়ে এসে ইহানকে বলল, ও বাড়ি গেলে ইকরিমিকরিকে নিয়ে যাও দাদান। শুদ্ধ জেদ করছে নাকি ওর মায়ের সাথে, বলে ইসি আর চোখে ঋতুকে দেখে নিল। মেজমা মনে মনে তাকে চিবিয়ে খাবে ইহানকে এমন সুযোগ করে দেওয়ার জন্য, তা তো নিশ্চিত। আকস্মাৎ কপালের রেখা বিলীন হয় ইহানের। শুদ্ধ? হ্যাঁ, ছেলেটাকে বহুদিন দেখে না সে। শেষ দেখেছিল 15 দিন আগে। একটা কাজে ওদের স্কুলের আশেপাশে গিয়েছিল, তখন এক ঝলক দেখেছিল। ইহান আর কিছু শুনল না, বুঝল না। ইকরিমিকরিকে রাখা বাকেটটা, ওদের প্রেসক্রিপশন, ওদের ডায়েট বুক এবং অনুষ্ঠানের কার্ড দুটো নিয়ে বেরিয়ে যায় সে। প্রেরণা দরজা থেকে নড়ে না। এটা খুবই বিরক্তিকর ব্যাপার। ইহান হাঁফ ছেড়ে বলেই বসে, বেগার নই যে দরজা থেকে তাড়াতে পারবেন। আই হ্যাভ টু কাম ইনসাইড। বহুদিন, আজ বহুদিন পরে ওই লোকের ঠান্ডা তবে হাস্কি স্বর শুনল প্রেরণা। ফুসখুইয়ে দাঁড়িয়েছিল প্রেরণা, চুপচাপ সরে গেল একপাশে। বাড়িতে ইনু, প্রীতম, মিস জেনি কেউই নেই। এই লোকটার টাইমিং খারাপ নাকি তার কপাল? ইহান ঘরে ঢুকতেই শুদ্ধ এলো ছুটে। মাম্মার ফোনে গেমস খেলছিল সে। আচমকা ইহান আঙ্কেলকে আর তার হাতে ইকরিমিকরিকে দেখে অতি আনন্দে চিৎকার দিয়ে উঠল বাচ্চা ছেলেটা। প্রেরণার কানে বাজতে থাকলো ছেলের উল্লাস। ইহান শুদ্ধকে কোলে নিয়ে গুছিয়ে বসল সোফাতে, প্রেরণাকে গম্ভীর কণ্ঠে বলল, ইনভিটেশন কার্ড নিয়ে এলাম, আর মিষ্টি। আগামী 6 তারিখ যাবেন। প্রেরণা ওসব কিছু শুনছিলই না, শুধু চেয়ে চেয়ে দেখছে প্রাণবন্ত শুদ্ধকে। লোকটার আগমনে খিটখিটেপনা নাই হয়ে গিয়েছে। এতক্ষণ ভারী জ্বালিয়েছে প্রেরণাকে। রাদিফের তো জেল হয়েছে, শুনেছি এই অ্যাপার্টমেন্ট ছাড়তে চাইছেন, কাস্টমার পাচ্ছেন না। আমার কাছে আছে কাস্টমার। আমার নববিবাহিত বন্ধু আর ওর স্ত্রী। ওরা এই এরিয়ায় অ্যাপার্টমেন্ট খুঁজছে। আপনার ওদের নাম্বার লাগলে ইনুকে বলবেন আমাকে কল দিতে। প্রেরণা তখনও কোন জবাব দেয় না। প্রেরণার অন্যমনস্কতা ভাঙে ইহানের ডাকে, আই থিঙ্ক আই শুড গো। অ্যান্ড প্লিজ ডোন্ট ফিল হেজিটেট, আমরা সোসাইটির লোক, সামনাসামনি ব্লক দেয়া যাবে না। দারুণ লজ্জা পেয়ে চোখ নামালো প্রেরণা, মুখটা ফ্যাকাশে করে বলল, চা খাবেন? শুদ্ধ উঠে ইহান আঙ্কেলের হাত টেনে ধরল, বলল, মাম্মা পেস্ট্রি বানিয়েছে আঙ্কেল। তুমি খাবে? হাসল সামান্য ইহান, শুদ্ধর গাল টেনে দিয়ে বলল, যে বানিয়েছে, সে না দিলে তো খাওয়া যাবে না। সংকোচে এলোমেলো দৃষ্টি ফেলে প্রেরণা কাপা স্বরে বলল, আপনি বসুন। আনছি। প্লিজ সিট। ইহান কি মনে করে বসে পড়ল। তার লোভী মন চাইছে না এখান থেকে উঠতে, একটুও চাইছে না। বসে পায়ের ওপর পা তুলে পা নাচাচ্ছে। শুদ্ধ সরু চোখে ইহানকে দেখে বলল, এভাবে পা নাচিও না আঙ্কেল। এটা ব্যাড ম্যানার্স, মাম্মা বকবে। ইহান হেসে পা নামিয়ে নেয়, দুষ্টুমি করে বলে, তাই নাকি? তাহলে তো নামাতেই হয়। আমার একটুও ইচ্ছে নেই তোমার মাম্মার বকা খাওয়ার। প্রেরণা রান্নাঘরে ঢুকেছে।
ইকরিমিকরিকে সুন্দর মতন আরাম করতে দিয়ে শুদ্ধ ইহান আঙ্কেলের ঠিক পাশেই বসে মাম্মার ফোনটা হাতে নিল। একটা গেমস সে অসম্পূর্ণ রেখেছিল, ওটা খেলবে। ফোনটা গরম হয়ে প্রায় অকেজো হয়েছে। স্ক্রিনে আঙ্গুল চালালে কাজ করছে দেরিতে। অধৈর্য শুদ্ধ দ্রুত আঙুল চালায়, এলোপাথারি। ওর এলোপাথারি ছোঁয়ায় হঠাৎ ফটো গ্যালারি সামনে আসে। আর সেখানে একটা ছবি। ইহান এতক্ষণ মনোযোগ দিয়ে শুদ্ধর কাজ কারবার দেখছিল। আচমকাই তার দৃষ্টি একেবারে স্থির হয়ে যায় ফোনের স্ক্রিনে। এবং আচমকাই শুদ্ধর হাত থেকে থাবা মেরে নিল ফোনটা। শুদ্ধ কেঁপে উঠল। ইহান চোখ বড় বড় করে ছবিটা কিছুক্ষণ দেখল, শ্বাস ফেলল বড় বড়। অতঃপর শুদ্ধর দিকে তাকিয়ে অস্ফুটে বলে, এই লোকটাকে চেনো তুমি? শুদ্ধ উপর নিচে মাথা ঝাঁকায়। হাঁসফাঁস করে ওঠে ইহান, ঢোক গিলে নিয়ে বলে, কে? পাপা। রান্নাঘরে চুপচাপ দাঁড়িয়ে ছিল, যদিও প্রেরণার মনোযোগ ছিল এদিকটাতে। ইহান আর শুদ্ধর কথোপকথনে হঠাৎ যখন তার মস্তিষ্ক ধাক্কা খেল, হাতের পেস্ট্রিসহ বাটিটা কিচেন কেবিনেটে রেখেই দ্রুত পায়ে হেঁটে এসে চোখ বড় বড় করে দেখতে লাগলো ইহানকে। দেখতে লাগলো ইহানের হাতের ফোনটা। ইহান বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে প্রেরণার মুখের দিকে। প্রেরণা সংকোচের সহিত এগিয়ে এসে নিজের ফোনটা নিয়ে নেয়। নিস্তব্ধতা কাটছেই না, নীরবতা খুব ভারী ঠেকেছে দুজনের মাঝে। ইহান আচমকা বড় বড় শ্বাস ফেলে শুদ্ধর মুখের দিকে তাকায়। তার মাথা কাজ করছে না, কম্পমান এক হাতে শুদ্ধকে টেনে মুখোমুখি দাঁড় করিয়ে চোখে চোখ রেখে দরাজ গলায় বলল, তোমার পাপার নাম কি? মোহাম্মদ শাওকাত ওয়াশিদ শরীফ। ঠোঁট নেড়ে আদো আদো স্বরে শুদ্ধ জবাব দিতেই ইহান তার হতবাক দৃষ্টি ফেলে প্রেরণার মুখবিবরে। প্রেরণা প্রশ্নবোধক দৃষ্টিতে দেখছে আচমকা অদ্ভুত আচরণ করে ওঠা লোকটাকে। বুকের মাঝে কেউ হাতুড়ি পেটা করছে। ইহান হঠাৎ টের পেতেই শুদ্ধকে মিশিয়ে নেয় নিজের সাথে। হৃদস্পন্দন যেন থমকে গিয়েছে ওর, পোড় খাওয়া শরীরটা কাঁপছে মৃদু। প্রেরণা অস্ফুটে বলল, কি হচ্ছে? ইহান ওর কথার জবাব না দিয়ে শুদ্ধকে দেখতে থাকে বিস্মিত আর আবেশিত দৃষ্টিতে। ছোঁয় শুদ্ধর গাল, ছুঁয়ে দেয় শুদ্ধর চোখের পাতা। শুদ্ধর খাড়া নাক। আরে আরে, কি আশ্চর্য! এত মিল! হ্যাঁ তাই তো। ওয়াশিদ স্যার ছোট হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে যেন। ছোট ওয়াশিদ স্যার। ইহান, আপনি ঠিক আছেন? আপনার কি হয়েছে? প্রেরণার উৎকণ্ঠায় জর্জরিত প্রশ্নের জবাব না দিয়ে ইহান শুদ্ধকে আরেকটু মিশিয়ে নিয়ে পাগলের মতো চুমু খায় শুদ্ধর দুই গালে। শক্ত দুটো হাত কাঁপছে, ওই হাতেই শুদ্ধর গাল চেপে ধরে কপালে কপাল ঠেকিয়ে কাপা গলায় বলে, তুমি জুনিয়র ওয়াশিদ শরীফ? শুদ্ধ ইহান আঙ্কেলকে ঠিক বুঝতে পারছে না, ওর বিস্মিত চোখজোড়া মাকে দেখে। প্রেরণা এগিয়ে যেতে ইহান চোখ তুলে তাকায়। হঠাৎ করে পাল্টে গিয়েছে ইহানের চোখের রং, এর কারণ জানে না প্রেরণা। ইহান ঢুক গেলে নিজেকে সংযত করে বলে ওঠে, ইন 2044 তিব্বত শান্তিরক্ষা মিশনে আমি ছিলাম ওয়াশিদ স্যারের সাথে। হঠাৎ করেই কেমন মুখটা বোকা বোকা হয়ে যায় প্রেরণার। ইহান দুই হাত মুষ্টিবদ্ধ করে নেয়, নিজের ছটফটানি দমিয়ে রেখে বিস্ফোরিত চোখে প্রেরণার পা থেকে মাথা দেখে। হঠাৎ তার কানে বাজে একজন লোকের কণ্ঠস্বর, সে বলছে, জানো তাজওয়ার, আমি এই মিশনটা শেষ করে অবসরে যাব। কেন স্যার? 37-এই আপনার দেশ সেবা শেষ। হেসেছিল সে, বলেছিল, ডোন্ট টেক দিস সিরিয়াসলি। আসলে মনটা বারবার ছোট হয়ে যায় বুঝলে, তোমার ম্যাম খুব স্ট্রাগল করেছে জীবনে। এক দেখায় ভালোলাগা, ভালোবাসাতে তাকে নিজের করেছি, কিন্তু কোথাও না কোথাও আমার মনে হয় তার সঠিক মর্যাদা আমি দিতে পারি না। এই এত দূরে থাকি, বছরে কটা দিন পায়। তার স্ট্রাগল আর শেষ হয় না। ছোটবেলা থেকে করেছে, এখনো করছে আর ভবিষ্যতেও করতে হবে হয়তো। আসলে নিজের খেয়াল খুশিতে অমন একটা অসহায় মেয়েকে জীবনে জোড়ানোটাই ভুল হয়েছে। তার অসহায়ত্ব আর কমাতে পারিনি আমি। ইটস ওকে স্যার, আমি নিশ্চিত ম্যাম আপনাকে নিয়ে গর্ব করে, আপনি কোনো গ্লানি রাখবেন না। আর এই মিশন শেষে আপনার উচিত হবে ম্যামকে বছরখানেক সময় দেওয়া, বেশ লম্বা সময় ধরে ভুগিয়েছেন এইবার। ম্যামের আসলেই খুব ধৈর্য। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। ইহান সেই দৃষ্টি নামায় মেঝেতে, কানের কাছে আবারও কেউ হৈ হৈ করে বলে উঠল, তোমার ম্যামের নাম নীলিমা। এই নামটা আমি দিয়েছি। এবং এটাই নাম তার। কি বললেন? প্রেরণা প্রশ্নটি করে ওঠে নির্লিপ্ততা ভঙ্গিতে।
ইহান লম্বা শ্বাস ফেলে চুপচাপ বসে শুদ্ধকে কোলে টেনে নেয়। আবারও 2 গালে চুমু খেয়ে ক্ষীণ আওয়াজে বলতে থাকে, তুমি ওয়াশিদ শরীফের অংশ। আরে বাচ্চাটা, আরে বাচ্চাটা, আরে বাচ্চাটা। কথা জড়িয়ে যাচ্ছে ইহানের। প্রেরণা এমনিতে খুবই শক্ত গোছের মেয়ে, হুটহাট ওয়াশিদের কথা মনে পড়লে সে ভাঙে না, তবে আজ ব্যতিক্রম। সম্পূর্ণ একটা কাকতালীয় ঘটনার শিকার তারা দুজন। অবাক বিস্ময় সামনের মানুষটাকে দেখে কান্না মিশ্রিত গলায় বলে ওঠে, কোন ক্যান্টনমেন্ট? কুমিল্লা ক্যান্টনমেন্টেই ছিলাম, ক্যাপ্টেন মোহাম্মদ তাজওয়ার মির্জা। এলোমেলো দৃষ্টি ফেলে প্রেরণা। আর ইহান নিমেষহীন ভঙ্গিতে দেখছে ভদ্রমহিলাকে। ইহান শুধু দেখছেই, সে হাসতে পারছে না নিজের দুর্ভাগ্যের ওপর। এভাবে হোঁচট খাওয়ার কথা ছিল তার। এভাবে, এতটা নির্মম ভাবে। দুহাতে মুখ ঢেকে প্রেরণা আবার হাত দুটো সরায়, দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নেয়। ইহান শক্ত হাতে শুদ্ধকে জড়িয়ে রেখেই প্রেরণাকে বলে ওঠে, রাষ্ট্রীয় সম্মাননা নিতে আসেননি কেন? তাহলে ছবি অন্তত থাকতো, আমি চিনতাম। চোখ বেয়ে ফোঁটায় ফোঁটায় পানি ঝরছে প্রেরণার। বলল, আমার চাচা শ্বশুরেরা আর চাচাতো দেবরেরা গিয়েছিল। শুদ্ধ 13 দিনের বাচ্চা ছেলে ছিল, আমি অচেতন ছিলাম দিনের পর দিন। ইহানের দৃষ্টি যেন নামতেই চায় না সমুদ্রনীলার ভেজা দুচোখ থেকে। এই সেই, তার স্যারের একান্ত নীলিমা। ওয়াশিদ স্যার কি ভীষণ জেলাস ছিলেন তার স্ত্রীর ব্যাপারে। জনসম্মুখে নামটা অবধি উচ্চারণ করতেন না, বলতেন, আমার বউয়ের নামটাই জীবনী শক্তিতে ভরপুর জানো। ওর নামটা বারবার যখন আমি উচ্চারণ করি, নিজে ভীষণ প্রেরণা খুঁজে পাই লাইফে। জুনিয়ররা এটা নিয়ে ভীষণ দুষ্টুমি করত মেজর ওয়াশিদ শরীফের পিঠে পিছে। আজ ইহান টের পাচ্ছে ওয়াশিদ শরীফ তার স্ত্রীকে নিয়ে কেন এত জেলাস থাকতেন। মাথা কাজ করছে না ইহানের, এক হাতে চুল টানছে, বারবার ঢোক গিলছে। হাঁপাতে হাঁপাতে প্রেরণা বলে উঠল, ওই শেষ 3 দিন। আমার সাথে যে যোগাযোগ বন্ধ করেছিল লোকটা, ওই 3 দিন আপনি ছিলেন সাথে তাই না? উপর নিচে মাথা ঝাঁকায় ইহান, বলে ওঠে, সব সময়। সব সময়। আমরা ওই মিশনে টেন্টমেট ছিলাম। এইবার ডুকরে কেঁদে ওঠে প্রেরণা, চেঁচিয়ে ওঠে, উনি কি ওনার ছেলেকে দেখতে চেয়েছিলেন? ওনাকে না আমি নাম ঠিক করে জানাইনি। উনি কি খুব দেখার ইচ্ছা পোষণ করেছিলেন? আচ্ছা ওনার কোথায় কোথায় লেগেছিল? শুনেছি একটা হাত নাকি ছিল না। বলতে বলতে মেঝেতে হাত পা ছড়িয়ে বসে হাউমাউ করে কেঁদে ওঠে প্রেরণা। ইহানের চোখ দুটো ঝাপসা হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়। দুহাতে মুখ চেপে ধরে শ্বাস নিয়ে বলে ওঠে, উনি আপনার কথা বেশি বলেছিলেন। বলেছিলেন, ছেলের জন্য বাঁচতে, ওর মাঝেই সে আছে। থামছে না প্রেরণা, চেঁচাচ্ছে, ওই লোকটা। ওই লোকটা বেশি হিরোইজম দেখাতে গিয়েছিলেন তাই না? স্বার্থপরের মতো আমাদের কথা ভাবেননি। তাই না বলুন? শান্ত হতে পারছে না প্রেরণা, ইহান বুকের সাথে চেপেই ধরে থাকে শুদ্ধকে। শুদ্ধ ভয় পাচ্ছে দেখে ওকে ফোনটা দিয়ে প্রীতমদের রুমে পাঠিয়ে দিয়ে চুপচাপ এসে মেঝেতেই বসে ঠিক প্রেরণার পাশে। হাত বাড়িয়ে পারছে না সে প্রেরণার চোখের পানি মুছতে, হাতটা আটকে দিচ্ছে কারো বলিষ্ঠ কণ্ঠস্বর, তাজওয়ার এই মিশন শেষ করে তোমার ম্যামকে নিয়ে আমি ট্যুরে যাব মালদ্বীপে, আমার ছেলেটার পৃথিবীতে আসার অপেক্ষায় আছি। ইহান অসহায়ের মতো তাকিয়ে থাকে। চোখের সামনে সেই অন্ধকার 3 দিন ভেসে ওঠে, ঝাপসা থেকে গাঢ় হয়, ততটাই যন্ত্রণাদায়ক হয় সেই দৃশ্য। 2044, 22শে এপ্রিল, তারিখটাকে মার্ক করে ইহান বেরিয়ে যায় টেন্ট থেকে। যুদ্ধবিরতির 24 ঘন্টায় শুধুমাত্র ঘন্টা 3 ঘুমিয়ে শরীরটাকে সান্ত্বনা দিয়েছে শুধুমাত্র। আজকের রাতটা জ্যোৎস্না। এই এত উৎকণ্ঠার মাঝেও বাইরে জ্যোৎস্না স্নান করছে একঝাঁক সৈন্যদল। বাংলাদেশ ও নেপাল সেনাবাহিনী থেকে ওরা পরিকল্পনা করছে পরবর্তী অ্যাটাকের। ওপাশ থেকে প্রস্তুত চীনা সৈনিক, যারা তিব্বতের দখলদারিত্ব পেতে মরিয়া। ইহান কিছুক্ষণ বাইরে পায়চারি করে আড্ডায় অংশ না নিয়ে ঢুকলো টেন্টে, ঢুকেই স্যালুট ঠুকলো। ঘুরে দাঁড়ালো মেজর শাওকাত ওয়াশিদ শরীফ। শক্ত ও দৃঢ়চোয়ালের এক আভিজাত্য শিলপুরুষের অহংকার যার নাকের ডগায়। স্মিত হেসে জবাব দেয়, তাজওয়ার যুদ্ধক্ষেত্রে আমরা সবাই সৈনিক। অস্ত্র আমি আর তুমি দুজনে তুলি সমান ভাবে, কেউ বেশি কেউ কম নয়। ইহান হালকা হেসে ভেতরে ঢুকল, বলল, স্যার ম্যামের সাথে যোগাযোগ করতে হবে। নেটওয়ার্ক কানেকশন পুরোটা অফ করে রাখা।
আপনি অর্ডার দিন, আমি টিম পাঠাই নেপালে। আজ রাত তো আমি থাকবো ফিল্ডে। ওর কথা গায়ে মাখল না ওয়াশিদ শরীফ, উল্টো বলল, ইউ ক্যান অ্যাড্রেস হার ভাবি। নো স্যার, ম্যাম ইজ মাই কমফোর্ট জোন। ইহান জবাব দিল। ক্যাপ্টেন তোষার সাথে সম্পর্কটা কি জাস্ট এমনি নাকি প্ল্যান আছে? লাজুক হেসে ইহান বলল, এই মিশন শেষ করে আংটি পরিয়ে রাখবো স্যার। বাইরে গুঞ্জন। ওয়াশিদ দৃষ্টি ফিরিয়ে বলল, যুদ্ধবিরতি পেয়ে সবাই আমোদ করছে নাকি? স্যার, হুম, করুক। একজন সোলজারের কাছে অস্ত্র থাকার মতো জরুরি একটি ব্যাপার হচ্ছে ফুরফুরে মন থাকা। বার্নার্ড শয়ের আর্নস অ্যান্ড দ্য ম্যানে ক্যাপ্টেন ব্লান্টসলির মতো এটা আমার হাইপোথেসিস। যাও, আনন্দ করো, যেটুকু সময় পাচ্ছ। নো সয়ার, ইটস ওকে। টানটান হয়ে জবাব দেয় ইহান। শাওকাত হেসে বলল, আমিও তোমার মতো ছিলাম, খুব প্রফেশনাল। ইভেন এতটাই প্রফেশনাল ছিলাম যে সিনিয়রদের ভদকা সার্ভ করাটাও দেশসেবার অন্তর্ভুক্ত মনে করতাম। পরে শুধরেছি। শোনো, যুদ্ধক্ষেত্রে তোমাকে সিনিয়র নয়, ভাবতে হবে তোমার কর্তব্য নিয়ে, যার জন্য তুমি অস্ত্র তুলেছ। যাও এখন। ডিফেন্সে অহেতুক বাধ্যতার স্বভাব থেকে যতক্ষণ না পর্যন্ত বেরুবে ততদিন কিচ্ছু হবে না। আজ গ্রেনেড নিয়ে রেডি থাকবো, তবে মনে হয় না ওরা আক্রমণ করবে। আমেরিকার সাথে গোলটেবিল বৈঠকে বসেছে জাতিসংঘ। এই সময়টিতে চীন কোনো বোকামি করবে বলে মনে হয় না। প্রেরণা মাথা তুলে তাকায়, কান্না থামিয়ে ইহানকে দেখতে থাকে। ইহান একটু থেমে যেতেই প্রেরণা বলে ওঠে, উনি কেন গ্রেনেডে হাত দিয়েছিলেন? এটা তো ওনার কাজ ছিল না, কেন হাত দিয়েছিলেন? আর সবাইকে বাঁচাতে। খবরে তো সেসব কথাই ফলাও হয়েছিল। আমি শুনতে চাই বিস্তারিত। শুনতে চাই। ফাঁকা ঢুক গিলে নেয় ইহান, ভদ্রমহিলার জানতে হবে, এটা তার অধিকার। ধীরে ধীরে বলল, সেদিন চীনের কিছু সৈনিক যুদ্ধবিরতির নিয়ম তোয়াক্কা না করে আমাদের রেজিমেন্টে আক্রমণের চেষ্টা করেছিল। স্যারের কমান্ডে গ্রেনেড ফায়ারিং চলছিল। আর্টিলারি কোরের অফিসার ছিলাম আমরা তিনজন। আমি, সাদমান এবং এক নেপালি সৈনিক। আমার টার্ন ছিল তখন, ওদের অতর্কিতে ছোড়া গুলি আমার হাতে লেগে ফায়ারিং এর জন্য পিন খুলে ফেলা, রেডি টু ফায়ার, গ্রেনেডটা হাত থেকে পড়ে যায় ভুলবশত, আর তারপর। একটু দম নিয়ে নেয় ইহান, কাঁপছে তার চোখের পাতা, বলে, কাউকে না কাউকে আত্মত্যাগ করতেই হতো, নয়তো সবাই মারা পড়তাম। এবং ওটা স্যারি ছিলেন যে এগিয়ে গিয়েছিলেন। আর কিছু বলতে পারছে না ইহান। প্রেরণা নিস্তেজ হয়ে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, কজন সলজার ছিলেন আপনারা? 18 জন। অবুঝের মতো কেঁদে ওঠে প্রেরণা, চেঁচিয়ে ওঠে, আর কেউ ছিল না। শাওকাত ওয়াশিতি ছিলেন। ওর কান্নায় গুমোট হয়ে উঠেছে গোটা লিভিং রুম। ওর কান্নায় হঠাৎ এক ফোঁটা জল ইহানের চোখ থেকেও পড়ে, ভুল করে, অস্ফুটে বলে, হ্যাঁ। শুধুমাত্র শাওকাত ওয়াশিতি ছিলেন। বুকে হাত চেপে কেঁদে যাচ্ছে প্রেরণা। ইহান বাকিটা বলেন না ওয়াশিদ কতটা তরপেছিল। ইহান শেষ সময়টিতেও ওয়াশিদকে ধরতে পারেনি। একজন সলজার হিসেবে পাশে সহযোদ্ধার লাশ ফেলে রেখেই তাকে অস্ত্র চালাতে হয়েছিল। ওই মিশনে দুটো গুলি বুকেও লেগেছিল ইহানের। বাঁচার আশা ছেড়ে দিয়ে পড়ে গিয়েছিল মাটিতে। কিন্তু সে বেঁচেছে, কাপুরুষরা বেঁচে থাকে, তাই হয়তো বেঁচেছে। সময় গড়ায়, ইহান সামলে নেয় নিজেকে, প্রেরণাকে বলল, স্যারের লাশ দেখতে দেয়নি আপনাকে তাই না? দুপাশে মাথা ঝাঁকায় প্রেরণা কাঁদতে কাঁদতে। স্যারের ইউনিফর্ম, স্যারের ডায়েরি, স্যারের চশমা, সব পেয়েছিলেন তো ঠিকঠাক ভাবে? প্রেরণা এবারও মাথা নাড়ায়। ইহান বলে, আমি আইসিইউতে ছিলাম। ফিরে এসে কত দেখা করতে চেয়েছি আপনার সাথে। আপনি অনুমতি দেননি কেন? আমার কারো সান্ত্বনা প্রয়োজন ছিল না, আমার অসহ্য লাগতো তাদের নাম শুনলেও, যাদের বাঁচাতে গিয়ে আমার হাজবেন্ড শহীদ হয়েছেন। এত মহানুভবতা ছিল না বেঁচে ওই সময়টিতে আমার মাঝে। আর এখন আমি আপনার সামনে বসে, এখন কি রাগ লাগছে আমার ওপর? আমি ওই একজন ছিলাম, যাকে বাঁচাতে গিয়ে আপনার হাজবেন্ড শহীদ হয়েছে। ইহানের কণ্ঠে ফুটে উঠেছে ওর নিদারুণ অসহায়ত্ব। প্রেরণা ভেজা চোখে লোকটাকে দেখছে, পর পর দীর্ঘশ্বাস ফেলে বলে, রাগ নেই কারো ওপর। আল্লাহ আপনার হায়াতের মালিক। রাগ কেন হব? ইহান মাথা নিচু করে নিয়ে দম ফেলে, মলিন হেসে বলে, স্যার সব সময় আপনার কথা বলতেন। স্যার বলতেন স্যার খুব লাকি আপনাকে পেয়ে। তবে কি জানেন?
আপনার মতো লাকি এই পৃথিবীতে কেউ নেই যে স্যারের মতো লোকের সান্নিধ্য পেয়েছিল জীবনের একটা অংশে। উনি হাজবেন্ড আমার। এখনো তো আমি ওনারই বউ। ভীষণ আবেগী হয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে ঘোরের মাঝে প্রেরণা বলে দিল। ইহান ওর উদাস চোখ দুটো ভদ্রমহিলার নীল চোখে রাখে, নিজের ভাগ্যের পরিহাসে সে আবারও ম্লান হেসে অস্ফুটে বলে, জি। আপনি স্যারের বউ। উনি শেষ সময়ে কিছু বলেছিলেন? কোনো কথা বলতে পেরেছিলেন? আকুল হয়ে জানতে চাইল প্রেরণা। ইহান মাথা ঝাঁকায়, বলেছিলেন, তাজওয়ার আমার ওপর যেন রাগ না রাখে ও। শাড়ির আঁচল খামচে ধরে প্রেরণা কাঁদতে থাকে ফুপিয়ে। ইহান উঠে দাঁড়িয়ে ব্যাকুল হয়ে শুদ্ধকে ডাকতেই শুদ্ধ ছুটে এসে ইহানের কোলে চড়ে। ওর দুই গালে আবারও চুমু খেয়ে ইহান বলে, তোমার মাম্মার ফোন থেকে মামাকে কল করো, বলো যে মাম্মা অসুস্থ, একটু যেন তাড়াতাড়ি বাড়িতে আসে। শুদ্ধ তাই করল। ইহান আবারও প্রেরণার মুখোমুখি বসল, কিছুক্ষণ চেয়ে চেয়ে দেখে বলল, আপনি স্যারের নীলিমা। কি আশ্চর্য! নতুন করে, নতুনভাবে আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগছে প্রেরণা। আমি আমাদের এই পরিচয় জীবনে ভুলব না, জীবনেও না। কথাটি বলেই উঠে দাঁড়ায় ইহান, সে টের পাচ্ছে তার বুকটা পুড়ছে। কার ওপর হচ্ছে জানে না, তবে তার ভীষণ রাগ হচ্ছে। হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল অ্যাপার্টমেন্ট থেকে ইহান, দরজা টানল শব্দ করে, বিকট শব্দে কাপল প্রেরণা, ঘোলাটে চোখে সেদিকে চেয়ে রইল। শেহার বিয়ের শপিংয়ের আলোচনা নিয়ে ব্যস্ত ছিল সবাই। রাত 11টা পর্যন্ত চলছিল ওদের আলাপন, দোতলার লিভিং রুমে। বাড়িতে ঢুকে ক্লান্ত পায়ে ইহান দোতলায় উঠতেই ঋতু চোখ বড় বড় করে বলল, কি হয়েছে? মুখের এই কি হাল? ইনুর শ্বশুরবাড়িতে কতক্ষণ ছিলিস? বিকেল থেকে ফোন ধরিসনি কেন? খাবি? ভাত বাড়বো। ইহান জবাব না দিয়ে রুমে ঢুকে ধাপ করে দরজা লাগায়। ইরফান মির্জা আর ইসি একে অপরের মুখ দেখছে বড় দাদানের কাণ্ডে। এক ফাঁকে দূরে গিয়ে ইরফান ইনুকে কল করে, কি রে? তোর বড় ননদের কাছে গিয়েছিল বড় দাদান। আসার পর দেখি মুখ অন্ধকার। কিছু হয়েছে? জানিস? জানি না তো দাদান, বাড়িতে এসেছি শুদ্ধর কল পেয়ে, আপু নাকি অসুস্থ। এসে দেখি খুব মাথা ব্যথা। কাঁদলে চোখ মুখ ফুলে গেলে যেমন দেখতে লাগে, অমন লাগছে। কল কাটে ইরফান। কিছুই বুঝতে পারছে না সে। এদের মধ্যে হচ্ছেটা কি আসলে? রাতের খাবারটা ইহান খায়নি। সবাই যে যার মতো শুয়ে পড়লেও আলো ঘুমায়নি, বিকেলে ঘুমিয়েছে বলে এখন রাত জাগছে। পায়চারি করতে করতে ইহানের ঘরের বাতি জ্বলছে দেখে সে এগিয়ে গিয়ে দরজায় নক করে। কিছুক্ষণ পরই দরজা খোলে ইহান। আলো বিমূঢ় হয়ে ছেলেকে দেখে, হঠাৎ ভীষণ উদ্বিগ্ন হয়ে বলে, হয়েছেটা কি? তুই এমন করছিস কেন? গায়ের পাঞ্জাবিটা অবধি বদলায়নি ইহান। আলো বলল, দাঁড়া ঋতুকে ডাকছি, ও কান্নাকাটি শুরু করলে ঠিক বলবি। ইহান হাত টেনে ধরে বড় মায়ের, নিচু গলায় বলে, অযথা টেনশন করবে, ডেকো না। তুমি বসো। আলো বসল সোফাতে, ইহান হঠাৎ বাচ্চাদের মতো আলোর কোলে মাথা রেখে মেঝেতে বসে পড়ল। চমকে ওঠে আলো। অবাক বিস্ময় ইহানকে দেখে অস্ফুটে বলে ওঠে, হয়েছে কি? তোর হয়েছে কি? দীর্ঘ সময় পরেও বুকটা হাহাকার করে উঠল ইহানের, বলে ওঠে, বড় মা, ইহান তাজওয়ার মির্জা যদি অন্যের জিনিস নিয়ে নেয়, সেটা কেমন দেখায় বলো? এর পেছনে হাজারটা কারণ থাকুক, হাজারটা সৎ উদ্দেশ্য থাকুক। দিন শেষে ওই লোকটা যদি আমাকে বলে, বেইমানি করলে, আমি কি জবাব দেব? আলো বুঝতে পারছে না কিছু। ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, জিনিসটা কি? লোকটা কে? ইহান জবাব দেয় না, উল্টো ছটফট করে বলে ওঠে, কেউ বুঝতে চাইবে না জিনিসটা আমারও বহুল কাঙ্ক্ষিত, জিনিসটা পেলে আমি খুব যত্নেই রাখবো, জিনিসটা নিরাপদে থাকবে, এটা কেউ বুঝবে না। সবাই শুধু বলবে, ওই দেখ কাণ্ড জ্ঞানহীন ইহান তাজওয়ার মির্জা, বেইমান একটা। মেঘলা দুপুরের হলদেটে আলো আর গা শিরশির করা ঠান্ডা আবহাওয়ায় ঝিমুনির মতো আসছিল প্রেরণার। বিগত 1 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে আছে শুদ্ধর স্কুলের সামনে। আজ মিডটার্ম পরীক্ষা শুরু হয়েছে শুদ্ধর। এবং আজই ওদের নিমন্ত্রণ আছে মির্জা বাড়িতে, শেহাকে উঠিয়ে নিয়ে যাবে আজ তার শ্বশুরবাড়ি থেকে। ইনু, প্রীতম আর মিস জেনি পৌঁছে গিয়েছে। প্রেরণা অপেক্ষা করছিল শুদ্ধর পরীক্ষা শেষ হওয়ার জন্য, ছেলেটা বেরুলে ওকে নিয়ে বাড়িতে গিয়ে গোসল সেরে দাওয়াত খেতে যাবে বলে মনস্থির করেছে।
দাঁড়িয়ে থেকে পা ব্যথা করছে, কোথাও একটু বসবে সেজো নেই। স্থান সংকুলানের জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে থাকাও কষ্টের হয়ে দাঁড়ায় কখনো কখনো। আশেপাশে পুরুষ মানুষ এসে জড়ো হচ্ছে দুই একজন করে। এরাও সম্ভবত গার্ডিয়ান। সবাইকে দেখতে দেখতে লম্বা একটা শ্বাস ফেলে প্রেরণা, সত্যি বলতে সে বরাবর চেয়েছে একটা নির্ঝঞ্ঝাট গৃহিণী জীবন। অথচ এই তাকে একা হাতে শুদ্ধর বাবা এবং মায়ের কাজগুলি করতে হয়। এজন্য সবাই তাকে খুব বাহবা দেয় সব সময়। কিন্তু প্রেরণা জানে, প্রেরণার বিরক্তি আসছে রোজ রোজকার এই দায়িত্বে। জীবনের তেতো স্বাদ কমাতে তাই সে কল্পনার রাজ্যে বিচরণ করে, সেখানে দেখে শুদ্ধকে তার বাবা রোজ স্কুল থেকে নিয়ে আসছে। বাড়িতে ফিরলে প্রেরণা দুজনের ঘাম মুছিয়ে দিচ্ছে শাড়ির আঁচলে। এখনো যখন সে দেখছিল দৃশ্যটা কল্পনাতে, হুট করেই সেখানে চলে এলো ইহান তাজওয়ার মির্জা। ধমধবে সাদা আটশাট পাঞ্জাবি পরনে তার বলিষ্ঠ শরীরে। আঁতকে উঠে প্রেরণা বড় বড় শ্বাস ফেলে। নিজের কল্পনা থেকে দ্রুত বেরিয়ে ঢোক গিলে চোরের মতো আশেপাশে তাকায়, তার হঠাৎ মনে হলো তার অবচেতন মনে হুটহাট আসা এই নোংরা চিন্তাভাবনা গুলো লোকজনের কাছে দৃশ্যায়িত হচ্ছে। লোকজন মুখে থুথু জমিয়ে নিয়ে বলছে, ছি ছি ভদ্রমহিলা, এই তোমার স্বামীর প্রতি ভালোবাসা। মরে গিয়েছে বলে আরেক পুরুষ নিয়ে বাসনা সাজাও। প্রেরণা ছটফটিয়ে উঠে তাদের কাছে মনে মনেই সাফাই গায়ে নিজের, বিশ্বাস করুন আমি শুদ্ধর বাবাকে ভালোবাসি। আমি বাসনা করতে চাই না অন্য পুরুষকে। আমার সাথে এসব কি হচ্ছে আমি জানি না। এর ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। যদি থাকতো, আমি কল্পনার প্রেরণার গলা টিপে ধরে মেরে ফেলতাম, অথবা ওই লোকটাকে বলতাম দয়া করে আমার পিছু ছাড়ুন, আপনি আসবেন না আমার কল্পনায় হুট করে। বাস্তবে বা কল্পনাতে প্রেরণা ফাঁকা নয়। আপনার প্রয়োজন নেই আমার। গাড়ির হর্নের শব্দে প্রেরণার ঘোর কাটে, মুখটা অন্ধকার হয়ে যায় হঠাৎ। ৩-৪ দিন পেরিয়েছে ওই লোকটার সাথে শেষ কথা হয়েছে। এমন একটি অদ্ভুত কাকতালীয় ঘটনায় দুই বাড়ির প্রত্যেকে বিস্মিত। ও বাড়ি থেকে বড়রা অনেকে ছুটে এসে প্রেরণাকে বিস্ময় নিয়ে দেখেছে, কথা বলেছে প্রেরণার সাথে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। তারপর ওই লোকটা যেন ৩ দিনের জন্য ভ্যানিশই হয়ে গিয়েছেন। একটি অতীত, একটা স্বাভাবিক দুর্ঘটনা নিয়ে অপরাধ বোধে ভুগতে দিতে ইচ্ছুক নয় প্রেরণা কাউকে, সে চায় না এমনটা। কিন্তু এসব কথা বলার জন্য সময় সুযোগ সে পায়নি, নয়তো প্রেরণা কথা বলতো লোকটার সাথে। প্রেরণার ভীষণ খারাপ লেগেছে আলোর কাছে এটা শুনে যে ওয়াশিদ শরীফের মৃত্যুকে কেন্দ্র করে ইহান তাজওয়ার সাইকিয়াট্রিস্টের তত্ত্বাবধানে ছিল দিনের পর দিন। চাকরি ছেড়েছে স্যারকে বাঁচাতে না পারার অপরাধবোধে। লোকটা বুঝি এতটাই অনুগত ছিল নিজের স্যারের। দৃষ্টি ঝাপসা হয় প্রেরণার। অদ্ভুত এই পৃথিবী আর অদ্ভুত এখানকার মানুষগুলো। আরে প্রেরণা না। পুরুষালী কণ্ঠের ডাকে চকিতে ঘুরে তাকায় প্রেরণা। লোকটা হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। রিকুর বাবা উনি। ব্যবসায়ী জিহাদুল ইসলাম। লোকটা এগিয়ে এসে উৎফুল্ল ভঙ্গিতে বলে, কেমনটা আছেন প্রেরণা? প্রেরণা খানিকটা পিছিয়ে যায় সংকোচে। লোকটাকে রিকু আর শুদ্ধের বন্ধুত্বের খাতিরে সহ্য করতে হয়, নয়তো প্রেরণার মাঝে মাঝে ওনার মুখের ওপর বলতে ইচ্ছে করে, আমাকে প্রেরণা নয়, ভাবি ডাকুন। হাসার চেষ্টা করে প্রেরণা বলে, এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভাবি কেমন আছে? জিহাদুল প্রশ্নটার উত্তর দেওয়ার চাইতে প্রেরণাকে লক্ষ্য করতে আগ্রহী বেশি। ভীষণ অমায়িক, স্মার্ট একজন ভদ্রমহিলা। হাসতেই দম আটকে দেয়, যে কোনো পুরুষ ঘায়েল হতে বাধ্য। ভেতরে ভেতরে শ্বাস ফেলে জিহাদুল, বাড়ির বউগুলোই কেন এত ম্যাড়মেড়ে হয়? কেন এমন স্মার্ট এবং প্রাণোচ্ছল হয় না? প্রেরণা শাড়ির আঁচলে ঘাম মোছে, জিহাদুল এই দৃশ্যেও অভিভূত হয়। যেমন সুশ্রী ভদ্রমহিলা, তেমন সুশ্রী এর প্রতিটি কাজ। এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন গাড়িতে বসবেন আমার। শুদ্ধ আর রিকু তো একসাথেই বেরুবে। প্রেরণা দুপাশে ঘন ঘন মাথা নাড়ায়, না, তার দরকার নেই। এর মাঝে শুদ্ধ আর রিকু এলে রিকু পাপার কাছে বায়না করে শুদ্ধকে গাড়িতে নেবে সে। জিহাদুল ছেলের গাল টিপে দিয়ে বলে, অবশ্যই শুদ্ধ গাড়িতে যাবে। আমরা শুদ্ধ আর তার মাম্মাকে পৌঁছে দেব। এই না না, তার দরকার নেই। প্রেরণার বারণ শুনে শুদ্ধই শুরুতে চেঁচামেচি শুরু করে দেয়। সে রিকুর সাথে গাড়িতে উঠবেই।
প্রেরণা ছেলেকে ধমকাতেও পারছে না লোকসম্মুখে, সে অসহায়ের মতো আশেপাশে তাকায় শুধু। জিহাদুল হাসি হাসি মুখ করে গাড়ির দরজা খুলে দেয়, শুদ্ধ অবুঝের মতো লাফিয়ে ওঠে গাড়িতে আর প্রেরণা ছাড়ে দীর্ঘশ্বাস। যেতে যেতে নিউটাউন রোডে রিকুদের বাড়ির গেটে গাড়ি থামে। রিকুর মাম্মা জেরিন গেট খুলতেই গাড়িতে প্রেরণাকে দেখে কপাল খানিকটা কোচকালেও পরমুহূর্তে নিজেকে সামলে নিয়ে মুখ হাসি হাসি করে সালাম দেয়। সত্যি বলতে প্রেরণাকে নিয়ে তাদের ভাবি মহলে সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করে বরাবর। ভীষণ ঈর্ষা হয় প্রেরণার রূপ আর ফিগার দেখলে। সেই ঈর্ষা দ্বিগুণ বাড়ে যখন নিজেদের বরের মুখেও প্রেরণার প্রশংসা শোনে। ভাবিরা সবসময় তাই খুব একটা ঘনিষ্ঠ হতে চায় না প্রেরণার সাথে, পাছে নিজের স্বামীদের নজরে পড়ে যায় সুশ্রী আর চমৎকার শারীরিক গঠনের 28-এর এই বিধবা নিঃসঙ্গ ভদ্র মহিলাকে। কিন্তু ওই যে পুরুষ জাতের নাক লম্বা এই ব্যাপারে ঠিক গন্ধ পেয়ে যাবেই। এমন জিনিস এই দেশে আছে। রাশিয়ানে চোখ দিয়ে গিলতেও কত আরাম। আর তার ওপর বিধবা, নিঃসঙ্গ। চোখে চোখে একটু হাই হ্যালো হলেই স্বেচ্ছায় সববে সবকিছু। আর এই পুরুষ মানুষ হচ্ছে দয়ার শরীর, হাতের কাছে সুন্দরী বিধবা অসহায় নারী দেখলেই এদের সহানুভূতি জেগে ওঠে। সহানুভূতি দেখাতে দেখাতে বিছানায় নিয়ে শাড়ি খোলে। জেরিন স্বামীর ওপর বিরক্ত। নিজের স্বামীর চরিত্র সম্পর্কে তার তো কিছু অজানা নেই। অফিস থেকে খবর আসে, পিয়ের সাথে মাঝে মাঝে কেবিনের দরজা আটকে মিটিং ফিটিং করে। বাচ্চাদের মুখের দিকে চেয়ে চুপ করে থাকে জেরিন। সরাসরি প্রমাণ পেলেই একদিন গলা টিপে ধরবে। আজ এভাবে প্রেরণাকে দেখে মেজাজ বিগড়ে গেলেও পরিস্থিতি বুঝে চুপ থাকে জেরিন। জিহাদুল রিকুকে নামিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করে দিয়ে চলে যায় প্রেরণাদের নামিয়ে দিতে। সানাইয়ের শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে সকলের। সামিন গিয়ে 2বার থামিয়েছে। ইরফান শোনেনি বড়দের কথা, সাউন্ড বক্সে সানাইয়ের সুর বাজিয়ে চলেছে সকাল থেকে। এটা না করলে নাকি বিয়ে বাড়ি লাগছে না বাড়িটাকে। খুবই সাধারণভাবে মেয়ের বিয়ের অনুষ্ঠান করছে শান্ত। বলতে গেলে ঘরোয়া পরিবেশে, এজন্য একটি পয়সাও সে সেহার মামাদের থেকে নেয়নি। সেহার দাদা বাড়ির লোকজন নিয়ে খুব কাছের হাতে গোনা 200 মানুষ নিমন্ত্রিত। আর বরপক্ষ থেকে আসবে 20-22 জন। বাড়িটাকে সাজানো হয়েছে খুবই সাধারণভাবে, এটা সেহার ইচ্ছেতে হয়েছে। সেহাকে সাজাতে এসেছে মোয়া। গাঢ় সবুজ রঙের বেনারসি আর হালকা সোনার গয়নায় একেবারেই দ্যুতি ছড়াচ্ছে মেয়েটা। তখনও তো মেক আপ নেয়নি। উজ্জ্বলের দাদুর সাথে ভিডিও কলে কথা বলতে বলতে গালে ব্লাশ অন নিচ্ছিল। ওপাশে নিজাম মাহমুদ উজ্জ্বলের ফোনটা নিয়ে বসেছে নাত বউয়ের সাথে কথা বলতে। পুরোপুরি সুস্থ নয় সে, আগের মতো হোহো করে হাসির ঝংকার তুলতে বারণ তার। নাতবউকে দেখাচ্ছে সে নিজেও একটা শেরওয়ানি নিয়েছে উজ্জ্বলের মতো। ধবধবে সাদা রঙের। বরকে দেখবে নাকি দাদু ভাই? নিজামের প্রশ্নে সেহা লাজুক হেসে দুপাশে মাথা নাড়ে। নিজাম মাহমুদ ধীরে ধীরে উজ্জ্বলের ঘরের দিকটাতে এগিয়ে যায়। উজ্জ্বল তখন সবেমাত্র গোসল শেষ করে বেরিয়েছে। কোমরে একটা ধবধবে সাদা রঙের তোয়ালে, ভেজা ভেজা শরীরটা উন্মুক্ত। নিজাম মাহমুদের হাতের ক্যামেরায় ও বন্দি হতেই চোখ বড় বড় করে উজ্জ্বল তড়িৎ ঘুরে যায়। তোয়ালে উঠিয়ে ঢেকে নেয় উন্মুক্ত বক্ষপট। সেহা চোখ নামিয়ে নেয় লজ্জায়। তার গাল দুটো ব্লাশ ছাড়াই লাল লাল হয়েছে। ওপাশে শুনতে পাওয়া যাচ্ছে দাদা নাতির তর্কাতর্কি। উজ্জ্বল ধীরে ধীরে বকছে দাদুকে, বলছে, ওটিতে কি ডাক্তাররা কমন সেন্স কেটে রেখে দিয়েছে? এটা কি করলে? আরে আমি কি আর বুঝেছি তুই ন্যাংটুপুটু হয়ে বেরুবি এভাবে? উজ্জ্বল কটমট চোখে দাদুর দিকে তাকিয়ে আছে। নিজাম মাহমুদ বলছে, আরে একটু দেখুক না, তুই লন্ডন থেকে থেকে কত ভালো বডি বানিয়েছিস। একটু শো অফ করবি না? এরপর কত এভাবে দেখবে তোকে। রুদ্ধশ্বাসে ছুটে এসে উজ্জ্বল দাদুর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কল কাটে। সেহা থম মেরে বসে আছে, বড় বড় শ্বাস ফেলছে সে লজ্জায়। পাশ থেকে ইশিয়ার ইনু বলে ওঠে, কিরে? কি বলল উজ্জ্বল ভাই? এভাবে ঘামছিস কেন? সেহা 2 পাশে মাথা নাড়ায় ঘন ঘন। অর্থাৎ কেউ কিছু বলেনি। চুপচাপ কান থেকে ইয়ারফোন খুলে ফেলে সে শ্বাস আটকে বসে থাকে। বাইরের বাগানে রান্নাবান্না চলছে। ইরফান খুবই দায়িত্বশীল ছেলে হয়েছে এ বাড়ির। এই প্রথম কোনো অনুষ্ঠান সে নেতৃত্ব দিচ্ছে বড়দের কোনো সাহায্য ছাড়াই,
ওকে সাহায্য করছে মুইন আর প্রীতম। সবটা ঠিকভাবে সামলে উঠতে না পারলেও তার মেজাজ তাকে সামলে নিচ্ছে খুব ভালো করে। সুইমিং পুল এরিয়া থেকে বাইরের বাগানে উকি দিলে বাবুর্চিদের দেখা যাচ্ছে। ঘড়িতে সময় দেখে ইরফান হাত ছাড়ল। দাদু আর কতক্ষণ? জর্দা শেষ দাদু, এখন পায়েস। দ্রুতপায়ে হেঁটে ইরফান ভেতরে ঢোকে। যতটুকু কাজ করছে চেঁচামেচি করছে তার চেয়েও বেশি। বড়রা সবাই ওর কাণ্ড দেখে ঠোঁট টিপে হাসছে। ইরফান কাউকে পাত্তা না দিয়ে হাত ছাড়তে ছাড়তে দোতলার বারান্দায় যায়। এই ইসি আর ইনু। আমি বলে দিলাম গেটে যদি বেশি টাকা চেয়ে কাহিনী করেছিস তো তোদের কপালে দুঃখ আছে। ঋতু আসে ওকে থামাতে। আহা, এত চেঁচাচ্ছিস কেন? আর এত লম্ফঝম্প কেন? কাজ কি তুই একাই করছিস? গিয়ে দেখ নিচে বাড়ির দুই জামাই মুইন আর প্রীতম কত কাজ করছে। তোর মতো হাঁক ডাক দিচ্ছে কেউ? ইরফান ঘর্মাক্ত শার্টের উপরের বোতাম দুইটা খুলতে খুলতে গা ছাড়া ভঙ্গিতে জবাব দেয়, যুগটাই এমন মাম্মা, নিজের ঢাক নিজেকেই পেটাতে হয়। ঋতু দেখে ছেলেকে, পরপর ঘুরে বড় ছেলের ঘরের দিকে তাকায়। ভেতর থেকে আপনা আপনি একটা বড় দীর্ঘশ্বাস বেরিয়ে যায় তার। কোনো কথা না বলে ঋতু চলে যায়। ইরফান নিজের বউয়ের খোঁজে রুমে ঢুকতে গিয়েও ঢুকল না। তার পা থামল দাদানের ঘরের সামনে। দরজা ভেতর থেকে বন্ধ। বিগত 4 দিন ধরে এমনটাই দেখছে ইরফান। দাদান আর দাদান নেই। কি এমন ঘটতে পারে? নিজের স্যারের বউকে ভালোবেসেছে বলে এমন করছে। এটুকু তো ইরফানের বোধগম্য হয়। দরজায় টোকা দেওয়ার সাথে সাথে ইহান দরজা খুলল। মুখটাকে হাসি হাসি করার চেষ্টা তার। গোসল সেরে নতুন একটা সাদা পাঞ্জাবি পরে হাতা গুটিয়ে নিতে নিতে উদাস গলায় বলল, বেরি হচ্ছিলাম। বরপক্ষ রওনা দিয়েছে। পুরো ঘর থেকে সিগারেটের গন্ধ পাওয়া যাচ্ছে। ইরফান কয়েক পলক দাদানকে দেখে বলল, এভাবে আর হবে বলে মনে হয় না। তুমি ফেইল। দায়িত্বটা বড়দের ওপর দিই। অথবা আমাকে দাও। কি? কৌতূহলী হয়ে ইহান জানতে চায়। তোমার আর জ্ঞানী আপার বিয়ের। ইহান চোখ তোলে তড়িৎ, পরপর চোখটা নামিয়ে বলে, এসব কিছু হবে না। শাট আপ। মৃদু ধমকে ইহান ঘর থেকে বেরুতে নিলে ইরফান হাত টেনে ধরল দাদানের। ইরফান ভাইয়ের মুখে প্রশ্নবোধক দৃষ্টি ফেলতেই হঠাৎ ইরফান বলে উঠল, কাউকে কারো থেকে কেড়ে নেবে না তুমি। ইহান ভাবলেশহীন দাঁড়িয়ে থাকে। ইরফান দরাজ গলায় ধীরে ধীরে বলে, প্রেরণা আর ওয়াশিদ শরীফ একে অপরকে ভালোবাসত। ওয়াশিদ শরীফ যে প্রেরণাকে ভালোবাসত, তার মৃত্যুর সাথে সাথে ওই প্রেরণা সত্তারও মৃত্যু হয়েছে। একটা সুন্দর ভালোবাসার গল্প শেষ হয়েছে। আই রিপিট, অপূর্ণ থাকেনি গল্পটা। ওয়াশিদ শরীফ প্রেরণার ভালোবাসা নিয়েই মারা গেছেন। এখন আরেক প্রেরণা আছে, যে শুদ্ধর সিঙ্গেল মাদার। তুমি চাইলে আরেকটা অধ্যায় ভদ্রমহিলা শুরু করতেই পারেন। এতে কারো ভাগে কম পড়ে যাবে না। না তোমার, না ওয়াশিদ শরীফের। ম্লান হাসে ইহান ভাইয়ের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলে, তুই তো বিয়ে করেছিস। স্ত্রীকে ভালোবাসিস। তুই স্যারের জায়গায় নিজেকে বসিয়ে জবাবটা দে তো। অনুমতি দে আমায় পারলে। ইরফান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি ওয়াশিদ শরীফ। আমি মারা গিয়েছি। আমার এক জনমের দায়িত্ব, আমার স্ত্রী, আমি তাকে আমৃত্যু ভালোবেসেছি। এবং আমি সব সময় চাই আমার স্ত্রী ভালো থাকুক। আমাদের পথচলা ওই অতটুকুই ছিল। তার মতো জীবনসঙ্গী পেয়ে আমি জীবনে পরিপূর্ণ হয়েই মরেছি। এখন আমার জীবনসঙ্গী তার ভালো থাকার নিমিত্তে যা করতে চায় করুক, যাকে খুশি তাকে গ্রহণ করুক, আমার কোনো আফসোস নেই। এবং যে আমার বউকে ভালোবেসে আগলে রাখতে চায়, আমি অবশ্যই তাকে এপ্রিসিয়েট করি, রাগ নেই তার উপর। ইহান হাঁসফাঁস করে উঠল ভাইয়ের মুখে কথাগুলো শুনে, তারপর হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। তাকে এভাবে গুমোট হয়ে থাকলে চলবে না। সবকিছু স্বাভাবিকভাবে নিতে হবে। ওই সমুদ্রনীলার সাথে তার নিঃশব্দে যে বিচ্ছেদ ঘটেছে সেটাও স্বাভাবিকভাবে নিতে হবে। এত আবেগ এই বয়সে সত্যিই হাস্যকর। ইরফান ঠায় দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, তারপর লম্বা শ্বাস ফেলে চলে গেল নিজের রুমে। রুমে ঢুকতেই ইরফান থমকে দাঁড়ালো। প্রণমী হাতের কুচিগুলো মেঝেতে ফেলে দ্রুত আঁচল টেনে ঢেকে নিল বুক। ইরফান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এভাবে নক না করে ঢুকে বেচারিকে বারবার বিব্রত করাটা কি অপরাধ নয় তার? তবে প্রণমী বিব্রত হয়নি। সে খুব ভালো করে জানে এ বাড়িতে এক অস্থির বাদর থাকে।
যার স্বভাব হৈ হৈ রই রই, এবং তিনি ছাড়া এই ঘরের ত্রিসীমানায় কোনো পুরুষ লোক আসে না, এটাও প্রণমী জানে। এ বাড়ির জামাইরা এখন রয় সমঝে হাঁটাচলা করে দোতলায়, বাড়িতে একটা বউ মানুষ আছে তাই। প্রণমী শান্ত থেকে বলে, এটা আপনি? দরজা আটকে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে ছিল ইরফান, বলল, জি। এটা কি করছো? শাড়ি পরছি। সবাই শাড়ি পরবে আজ। মুয়া তো ভারী ব্যস্ত, তাই নিজে নিজে চেষ্টা করছিলাম। ইরফান গিয়ে মেঝেতে বসল হাঁটু গেড়ে। প্রণমীর কুচি গুলোতে হাত দিয়ে সেগুলো গুছিয়ে দিচ্ছে। মেয়েটা ঠিকঠাক ভাবে জোড়াতে পারেনি শাড়িটা, এটা ওকে বলতে ইচ্ছে করছে না। বলল, ওদের ডেকে নিলে না কেন? স্বামীর এহেন কথায় লাজুক হাসে প্রণমী। নিচু গলায় বলল, একটা কথা বলবো। হু, আমি শুনতে পাচ্ছিলাম আপনি ঘরেই ঢুকবেন, তাই ওদের ডাকিনি। কেন? এবার মাথা নিচু করে প্রণমী বলে, আপনি আমাকে হেল্প করবেন তাই। কথাটা বলতে গিয়ে যেন প্রণমীর দমবন্ধ হয়ে আসছে। ইরফান ধীরে ধীরে উঠে দাঁড়ায়, প্রণমীর লাল তিলে দৃষ্টি রেখে বলে, আমি শাড়ি পরিয়ে দেব তাই বলে। প্রণমী লাজুক হাসে জবাব না দিয়ে, মাথা ঝাঁকালো উপর নিচে। ইরফান কি করল, আচমকা একটানে খুলে ফেলল প্রণমীর শাড়ি। কেঁপে উঠে দুই হাত আড়াআড়ি করে ধরে ঢেকে নেয় প্রণমী লজ্জা। শরীরটা থরথর করে কেঁপে ওঠার আগেই ইরফান ওকে ঘুরিয়ে নিয়ে অস্থির ভঙ্গিতে শাড়ির একটা কোণা প্রণমীর কোমরে গুজে আঁচল হাতে সামলে নিয়ে ওর চারপাশে ঘুরতে ঘুরতে ঘোর লাগা কণ্ঠে বলল, চলো তবে শুরু থেকে শুরু করি। আমি শুরু থেকে তোমাকে হেল্প করতে চাচ্ছি। চলবে? গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ, 30তম পর্ব। লেখনীতে ইশরাত ইতি।